আফজালের মনটা বিষণ্ণ হয়ে যায়, চোখে মুখে একরাশ মলিনতা ফুটে ওঠে। রানী তার কথাটির জবাব দেয়নি। এইটাই তার মন খারাপের কারণ। রানী আফজালের মুখটা দেখে লায়ন হাসে, অতঃপর বলে, বাসি ভালো, তবে আমার মন বাগানে হয়তো তোমার জায়গাটা কম পড়ে গেছে। রানীর এই কথাটা আফজালকে আরো কষ্ট দেয়। রানী এবার শব্দ করে হেসে ওঠে, অতঃপর বলে, আমার মনে এখন কতজনের বাস? আগে তৌসিফ ফিরোজ ছিল, এখন ফিরোজের দুটো বাচ্চা, তৌসিফের বউ। এদের তো জায়গা দিতে হবে, তাই না? এটা বলে রানী এসে আফজালকে জড়িয়ে ধরে। আফজাল তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ছেলে ভোলানো কথা বলছো? না, সত্যি ভালোবাসি, না বাসলে এতদিন টিকতে পারতাম না। এটা বলে রানী আবার হাসে। আফজাল মুগ্ধ হয়ে তার হাসি দেখে। রানী এভাবে শব্দ করে হাসেনি বহুদিন হলো, সেই জন্যই বোধহয় হাসিটা চমৎকার লাগলো। বহুদিন পর দেখা দেওয়া জিনিসের মূল্য এমনই হয়, এটা আফজালের মন বলল। সে রানীকে আদর করে বলে, অনেক ভালোবাসি রানী, তুমি তোমার নামের মতোই রানী হয়ে আছো আমার মনে। আমার হৃদয়ের সবটা জুড়ে শুধু তুমি। বিশ্বাস করো, এই জায়গা আর কখনো কারো ঠাঁই হবে না, কখনো না। রানী কথাটা শুনে অন্যমনস্ক হয়ে যায়, তবে সে কিছুই বলে না। কয়েকদিনের মাথায় রানী মহুয়ার কাঁথা বিক্রির কথাটা সবাইকেই বলে। তৌসি প্রথমে রাজি হচ্ছিল না, পরক্ষণে যখন শুনলো তাদের দোকানে তোলা হবে, মহুয়া শুধু ঘরে বসে বানাবে, তখন সে রাজি হলো। তবে বাদ সাধলো মহুয়া, তার কাজ করতে অসুবিধা নেই, কিন্তু এটা বিক্রির টাকা তাকে দেওয়া হবে। এই বিষয়টা তার পছন্দ হয়নি। সে তো এই বাড়িরই সদস্য, তাকে আলাদা করে টাকাটা দিতে হবে কেন? যেভাবে দোকানের লাভের টাকা বড় ভাইয়ের হাতে থাকে, সেইভাবেই থাকুক। সব তো এই সংসারের জন্যই ব্যয় হবে। তৌসিফ এই বিষয়ে রানীকে সাপোর্ট করে। তৌসিফ এবং আফজালের হাতে সময় না থাকায় তারা দোকানে চলে যায়। তাদের ইদানিং ভালো বিক্রি হচ্ছে, চাপ বেশি কাজের, তাই এই বিষয়টা রানীর হাতে তুলে দিয়ে চলে যায়। রানী প্রথমে মহুয়াকে নরমভাবে বোঝায়, কিন্তু মহুয়া মানে না। তার অবুঝ মন ধরে নেয় এই সংসারটা যে মহুয়ার, তা বোধহয় রানী মন থেকে মানতে পারছে না। সে এতদিন শুধু দেখিয়েছে এটা তারও সংসার। যদি সত্যি মানতো তবে এভাবে টাকা ভাগ করতো না। মহুয়ার এমন অবুঝ মন থেকে রানী মনে মনে হাসে, অতঃপর মুখটা গম্ভীর রেখে খুবই রাগী গলায় বলে, আরেকটা বাজে কথা বললে থাপ্পড় বসিয়ে দেবো গালে। রানীর কথার ধরন দেখে মহুয়া ভয় পেয়ে যায়। সে চুপ হয়ে যায়। রানী এটা দেখে আবার মনে মনে হাসে। এবার কিছুটা আদর করে মহুয়াকে জড়িয়ে ধরে বলে, বোকামি, এই দুনিয়া তোমার ভাবনার মতো সহজ নয়। যেভাবে বিয়ে হয়েছে, যদি স্বামী হিসেবে তৌসিফকে না পেয়ে অন্য কাউকে পেতে, তাহলে বুঝতে এই দুনিয়ার হাতে টাকা থাকাটা কতটা জরুরি। মহুয়া রানীর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। সে রানীর কথা কিছুই বুঝলো না। রানী খুব স্বাভাবিক গলায় বলে, আমি জানি তোমার এবং তৌসিফের সম্পর্ক খুব সুন্দর। আমি চাই এটা সারা জীবন সুন্দর থাকুক। তোমাদের সন্তানদের নিয়ে তোমাদের এক সুখের ভরা সংসার হোক। কিন্তু একটা কথা তো সত্যি, আমরা কেউ ভবিষ্যৎ বলতে পারি না। পারো বলতে ভবিষ্যৎ? রানী মাথা নাড়িয়ে বুঝায়। রানী তার গালে হাত দিয়ে লান হেসে বলে, আমি চাই না এমন কিছু আসুক, তবুও বলছি, ধরো একদিন এমন হলো তৌসিফ তোমাকে ছেড়ে দিল, তখন তুমি কি করবে? তোমার কাছে না আছে টাকা, না আছে থাকার ঘর, না আছে আপনজন, তখন কি করবে? তৌসিফের পায়ে পড়বে? সারা জীবন তার চাকর হয়ে থাকবে? তবুও তোমাকে একটু জায়গা দিতে বলবে? এসব বলার পরও যদি সে তোমাকে জায়গা না দেয়, তখন কি করবে? রাস্তায় রাস্তায় ঘুরবে? একটু থেমে আবার বলে, আমি তোমাকে ভয় দেখাচ্ছি না, আমি শুধু কিছু ফ্যাক্ট দেখাচ্ছি, যা ভবিষ্যতে হতে পারে। সবার ভবিষ্যৎ যে সুন্দর হবে এমন তো নয়। সবাই যদি হাসে, তবে কাদার অনুভূতি কিভাবে বুঝবে? কাউকে না কাউকে তো কাঁদতেই হবে। তো সেই কান্নাটা তুমি কাঁদতে চাও? চাও না নিশ্চয়ই। আমি জানি তুমি এখন এটাই ভাবছো যে এমন কোনো দিন আসলে তৌসিফকে ছাড়া তুমি থাকবে কিভাবে, তুমি পারবে না। কিন্তু বিশ্বাস করো, এমন দিন যদি আসে, সেদিন তুমি ভালোবাসা হারানোর বেদনার চেয়েও বেশি কষ্ট পাবে এটা ভেবে জীবনে কেন কিছু করলাম না, তাহলে অন্তত মাথার উপর ছাদের ব্যবস্থা করতে পারতাম। তাই আমি যেটা বলছি সেটা শোনো। আর এই টাকাটা তোমার অধিকার, এটা তোমার কষ্টের উপার্জন হবে, যেটাই তোমার অক্লান্ত পরিশ্রম থাকবে। মহুয়া এতক্ষণে ভীষণ ভয় পেয়ে গেছে। তার সাথে তৌসিফের সম্পর্ক কোনোদিন খারাপ হবে এটা ভাবতেই তো সে কেঁপে উঠল। রানী তার মনের অবস্থা বোঝে। রানীর এবার মনে হয় সে একটু বেশি বাড়াবাড়ি করেছে। এসব না বলে অন্যভাবে বোঝানো উচিত ছিল। তাই রানী শান্ত গলায় বলে, আমি তৌসিফকে চিনি, 10 বছর বয়স থেকে আমি ওকে পেলে পুষে বড় করেছি।
ও তোমায় কখনো ঠকাবে না, আর না ওর জন্য সাদা কালো কোনো বাধা। ও মানুষকে ওভাবে বিচার করে না। আমার শিক্ষায় ভুল না হলে ওর সাথে তোমার বন্ধন কখনো ভাঙবে না, তাই ভয় পেও না। আমি শুধু কিছু বোঝাতে এমন উদাহরণ দিয়েছি। যদি এমন কিছু না হয় তবে ওটা বুঝে আমার কোনো লাভ আছে? মহুয়ার সহজ প্রশ্ন। রানী মনে মনে একটি দীর্ঘশ্বাস ফেলে বলে, হয়তো না, তবে তোমার নিজের হাতে টাকা থাকা জরুরি। দেখো, তৌসিফ তোমার হাতে যে টাকা দেয় সেটা সে আবার ব্যয় করতে নিয়ে যায়, একসময় সেটা ফুরিয়ে যায়, তোমাদের হাত ফাঁকা। তো এই অবস্থায় কোনো বিপদ আপদ হলে কি করবে? তখন এর জন্য হলেও কিছু টাকা জমা দরকার। তাছাড়া ভবিষ্যতে তোমাদের সন্তান হবে, তার ভবিষ্যৎ নিয়েও তো ভাবতে হবে। আমি বা আফজাল এটা ভাববো না, কারণ আমাদের কোনো সন্তান নেই। আমরা অন্যের সন্তান নিয়ে কেন ভাববো? আমরা আমাদের সব উপার্জন খেয়ে পড়ে শেষ করব, এটাই আমাদের জন্য সুখ। কিন্তু তোমাদের তো ভবিষ্যতে বাচ্চাদের নিয়েও ভাবতে হবে, তাই না? এবার বলবে, তৌসিফের কাছে যা টাকা থাকে তা দিয়ে জমা করবে, করো, অসুবিধা নেই। সেই সাথে নিজের টাকাটাও বুঝে নাও, সেটা তো তোমার টাকা, কারো কাছ থেকে তো ছিনিয়ে নিচ্ছ না। এভাবে অনেকটা সময় রানী মহুয়াকে বোঝায়। মহুয়া শেষে মেনে নেয়, সেই সাথে বুঝতেও পারে রানী তাদের ভালোই চাইছে। মহুয়াকে বোঝাতে পেরে রানী খুশি হয়। তার খুশি মুখটাও আরো খুশি করতে মহুয়া বলে, আমি জানি ভাবি, আমরা আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে না ভাবলেও আপনি ঠিকই ভাববেন। রানী কথাটা প্রথমে বুঝতে পারে না, পরে বুঝলে অবাক হয়ে মহুয়ার চোখের দিকে তাকায়। সে বোঝার চেষ্টা করে মহুয়া মন থেকে বলছে নাকি শুধু তাকে খুশি করতে অভিনয় করলো। না, মহুয়া অভিনয় নয়, বরং মন থেকেই বলেছে। রানী তবুও রাগী গলায় বলে, আমি তাদের কথা কেন ভাববো? কারণ আপনি তাদের বড় মা হবেন। মহুয়া কথাটি বলে হাসি মুখে রানীর দিকে তাকায়। রানী দুবার বিড়বিড় করে বড়মা শব্দটা উচ্চারণ করে, সেই সাথে কল্পনায় বাচ্চাদের নিয়ে খেলার স্বপ্ন দেখে। অতঃপর মনে মনে বলে, হ্যাঁ, বড় মা হব, তাদের খুব ভালো খেয়াল রাখবো। মহুয়া এখন খুব ব্যস্ত হয়ে যায়। রানী তার জন্য আফজাল এবং তৌসিফের মাধ্যমে এক রঙের কাপড় নিয়ে আসে। সেটা দিয়ে কাঁথা সেলাই হবে, খুব সুন্দর ফুল দিয়ে। এখন তার ব্যস্ততা এইসব নেই। রানী এখন তাকে দিয়ে ঘরের কাজ খুব কম করাচ্ছে। শুধু তাই নয়, তার ক্লান্ত লাগবে দেখে নির্দিষ্ট সময়ে বিশ্রামে পাঠায়, পছন্দের খাবার বানিয়ে দেয়। এসবের মাধ্যমে রানীকে নতুনভাবে চিনছে মহুয়া। রানীকে রোজই নতুন লাগে তার কাছে। বেশ ভালো, খারাপ নয়। এরই মাঝে তৌসিফ এসে মহুয়াকে খুশির সংবাদ দেয়, তার আগের সপ্তাহে পাঠানো কাঁথা বিক্রি হয়ে গিয়েছে। বেশ কিছুটা একসাথে ওঠালে ওটারও চাহিদা বেড়ে যাবে, যেটা শুনে মহুয়া খুব খুশি হয়। খুশিতে তৌসিফকে শক্ত করে জড়িয়ে ধরে। তৌসিফ তার খুশি দেখে বলে, তুমি খুব খুশি? হ্যাঁ। এসব মহুয়ার জন্য নতুন। সে সবসময় মামার ঘরে কাজ হিসেবে এগুলো করত। মামি তাকে দিয়ে অন্যদের জন্য কাঁথা বানাতো। শুধু তাই নয়, আরও অনেক কাজ করাতো, কিন্তু কখনো সেসব কাজ করার মধ্যে মহুয়া সম্মান খুঁজে পায়নি। এখানে সেটা পাচ্ছে। মহুয়ার জন্য এইটা খুশিরই, অনেক বেশি খুশির। মহুয়ার এত খুশি দেখে তৌসিফ মনে মনে বলে, এতদিনে এত খুশি হতে পারো না? মেয়ে মানুষের এত খুশি সহ্য করা যায় না, একদম না। বউ মানুষ জামাইকে থেকে খুশি থাকবে, কিন্তু জামের থেকে অন্য কিছু নিয়ে এত খুশি না। না না, এটা মানা যায় না। এটা বলে তৌসিফ শব্দ করে বলে, যেভাবে হাসছো তাতে 32 পাটি খুলে পড়বে। এমন 32 পাটি বের করার মতো কি হলো? মহুয়া হাসি থামিয়ে অবাক চোখে তৌসিফের দিকে তাকায়। তৌসিফ ধমকে বলে, দেখছে দেখো, দেখলে মনে হয় বিশ্ব চাবলা, মনটা চোখ একটা দেই লাগে। মুহূর্তে মহুয়ার মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে মেঝের দিকে তাকায়। তৌসিফ মনে মনে হেসে বলে, এবার ঠিক আছে, এত হাসি ভালো না, স্বাস্থ্যের জন্য মোটেও ভালো না। বউ আমার, তার স্বাস্থ্যের খেয়াল রাখা আমার স্বামীগত অধিকার। নয়তো কেউ না কেউ আমাকে দেখেই বলবে তুই ব্যর্থ, তোরে দেখলেই মন চায় কয়েকটা লাগিয়ে দে। তৌসিফদের ব্যবসা বেশ ভালো যাচ্ছে। মহুয়ার বানানো কাঁথাও মার্কেটে খুব যাচ্ছে। সেই সঙ্গে সামনে ঈদ, সব মিলিয়ে দোকানে এখন খুব ভালো চলছে। ব্যবসা ভালো হওয়ায় তৌসিফ এবং আফজালের ব্যস্ততাও বাড়ছে। তাদের বাড়িতে এখন খুব কম দেখা যায়, তবে শত ব্যস্ততার মাঝেও আফজাল রানীর সব খেয়াল রাখে। কিন্তু তৌসিফ এটা করে না। সে কিছুটা ইচ্ছাকৃতই দোকানে থাকলে কখনো মহুয়ার খোঁজ নেয় না, যেটা মহুয়ার বেশ চোখে লাগে। তার মন খারাপ হয়। তৌসিফ ইচ্ছাকৃত তার মন খারাপ করে, যাতে রাতে মুখের ওই মলিনতা তার দুষ্টু মিষ্টি কথা দিয়ে দূর করতে পারে। এক কথায় সে মহুয়ার সারাদিনের মন খারাপ রাতে তার মুখে হাসি ফুটিয়ে দূর করে। মহুয়া অবশ্য পটেও যায়, কারণ সে তো তার স্বামীর ভালোবাসায় অন্ধ। তবে সে বুঝতে পারে না তার স্বামী ইচ্ছা করেই এসব করে। সে যখন রাতে কান্না করে বলে, আমি চাই আপনি কাজের মাঝেও আমার খোঁজ নিন।
এখন তো আমার হাতে ফোন আছে, সেটা অন্তত একবার খোঁজ নিন প্লিজ। তৌসিফ বরাবর এই প্রশ্ন এড়িয়ে যায়, মহুয়াকে অন্য কথায় পটিয়ে ফেলে। মহুয়া অবশ্য তৌসিফের এসব বোঝে না, কারণ কোনো স্ত্রী এমন কথাটা বিশ্বাস করবে না যে তার ভালোবাসার স্বামী তাকে ভালোবেসেই দুঃখ দেয়। তৌসিফও এটা ভালোই জানে, তার এই রহস্য সামনে এলে সারা দুনিয়া তাকে পাগল উপাধি দেবে। তা দেয় দিক, তৌসিফের এতে কোনো দুঃখ নেই, সে এইরকম করেই শান্তি পায়। নিজ চেষ্টায় বইয়ের মলিন মুখটা হাস্যোজ্জ্বল করাটা তার কাছে বেশ গর্বের। তবে এসব করতে গিয়ে হিতে বিপরীত হয়। সব ঠিকই ছিল, রাতে যতটা সময় পায় মহুয়াকে তার মাঝে পুড়িয়ে ফেলে তৌসিফ। এভাবে বেশ কিছুদিন ভালো যায়। তবে এরই মাঝে মহুয়ার বেশ আঘাত লাগে। তার মাথায় আসে, তৌসিফের দোকান তো এই সময় বেশ মেয়ে মানুষেরও আনাগোনা, তাদের সবার সঙ্গেই তো তৌসিফ হাসি মুখে কথা বলতে হয়। এটাই স্বাভাবিক, কাস্টমারের সঙ্গে তো সুন্দরভাবে কথা বলতে হবে, নয় ছয় না বুঝলে বিক্রি হবে কি করে। কিন্তু এটা মহুয়ার স্বাভাবিক লাগে না, তার এটা নিয়ে রাগ হয়। সেই সাথে মনে বাসা বাঁধে সন্দেহ, তৌসিফের দোকানে নিশ্চয়ই সুন্দরী সুন্দরী মেয়েরা আসে। কোথাও এমন নয় তো সেসব সুন্দরী মেয়েদের মাঝে থাকায় তৌসিফ তাকে কখনো মিসই করে না, যার জন্য তাকে কখনো ফোনও দেয় না। এটা ভেবে সেদিন মহুয়া বেশ কষ্ট পায়, সেই সাথে বুকের মধ্যে তীব্র অভিমান জন্মায়। সে ঠিক করে তৌসিফের সঙ্গে আর কথা বলবে না। সেদিন রাতে তৌসিফ বাড়ি এসে মহুয়ার বিষণ্ণ মুখ দেখে অবাক হয় না। অবাক হয় তখন যখন তার উদ্ভট নানা গল্প দিয়েও মহুয়াকে পটানো যাচ্ছিল না। এটা তৌসিফকে বেশ হতভম্ব করে দেয়। এক পর্যায়ে সে মহুয়াকে বুকের সাথে চেপে ধরে বলে, এত মন খারাপ কেন? শুধু ফোন দিয়ে যোগাযোগ না করাতে এত রেগে থাকার কথা না। কি হয়েছে? মহুয়া জবাব দেয় না, সে চুপচাপ অন্যদিকে তাকিয়ে রয়েছে। তৌসিফ তার মুখটা ঘুরিয়ে তার চোখে চোখ রেখে বলে, মাথা উদ্ভট কি চিন্তা করছে? মহুয়া এবারও জবাব দেয় না। এবার তৌসিফ ধমক দেয়। সে ধমকে বলে, কথা বলছো না কেন? এমনি, আমার ঘুম পাচ্ছে, আমায় ঘুমোতে দিন। মহুয়া খুবই স্বাভাবিক গলায় বলে। এটা তৌসিফের হজম হলো না, সে আবার নরম গলায় জানতে চায়, বলো কি হয়েছে? এত মন খারাপ কেন? আমার মন খারাপ বা যাই হোক না কেন, তাতে আপনার কি? মহুয়া কিছুটা রেগে বলে। তৌসিফ প্রথমবারের মতো বউয়ের সাহসী গলা শুনে ভড়কে যায়। সে অনুভব করে এটা তার ভালোবাসা পেয়ে তাকে ভয় ডর করা ভুলে গেছে। এখন এটাকে চটানো ঠিক হবে না, তাই মজার সুরে বলে। চোখের সামনে প্যাঁচার মতো গৌণমুখ কাউকে দেখলে মনটা চায় কয়েকটা দেই লাগে। মহুয়া কোনো প্রতিক্রিয়া দেখালো না, উল্টো তৌসিফের থেকে নিজেকে ছাড়িয়ে দূরে সরে যায়। তৌসিফ পুরোই হতবাক। সে মনে মনে বলে, মেয়ে মানুষকে এর জন্য লাই দিতে নেই, দে আরো লাই। দেখা পিরিত, দেখ পিরিত কেমন গলায় ফাঁসা। দেখ দেখ এখন এই মেয়ের অভিমান ভাঙাবে কি করে? এটা তো ওই অভিমান না, বড় সড়। কিন্তু সারান আমি করলাম কি? কিছুই তো করলাম না। কই বা কিছু তো মনে পড়ছে না, মাথায় এত চাপ দিয়েও তো মনে পড়ছে না। শালার জীবন, এখন মনটা যে কি চায়, মনটায় চায় কয়েকটা লাগিয়ে দিই। এসব বলে তৌসিফ নিজেকে শান্ত করে। অতঃপর মহুয়াকে আবারও মানানোর চেষ্টা করে, কৌশলে জানতে চাইছে কেন এত ক্ষেপে আছে। মহুয়া জবাব দেয় না, নরম গরম কোনোভাবে কাজ হয় না। এক পর্যায়ে তৌসিফ বিরক্ত হয়ে বলে, থাক রাগ নিয়ে গেলাম আমি। এবারও মহুয়া কোনো প্রতিক্রিয়া দেখায় না। এবার তৌসিফ আরও বিরক্ত হয়ে যায়, বিরক্ত হয়ে বলে, সত্যিই গেলাম। এটা বলে বিছানায় উঠে বসে। মহুয়া এবার বলে ওঠে, এর মাঝে এত গভীর সম্পর্ক গড়ে ফেলেছেন যে তার বাসায় রাতে যাওয়ার অনুমতিও পেয়ে গেছেন। মানে? তৌসিফ পুরোই হতবাক, এটা কি বলছে। মহুয়া এবার নিজেকে আটকাতে না পেরে কান্না করে দেয়। কান্না জড়ানো গলায় বলে, হ্যাঁ, এখন যাবেনই। আমি তো আপনার ভালোবাসা কখনো হইনি, শুধু বউয়ের সঙ্গে থাকতে হয় তাই থাকছেন। নয়তো পারতেন এভাবে আমায় কষ্ট দিতে? পারতেন না তো। পাশের বাড়ির বিধবা শেফালি ভাবে স্বামী আজ অবধি তার খোঁজ খবর নেয়, আর আপনি সারাদিনে একটুর জন্যেও আমার খোঁজ নেন না। মহুয়ার আগে দুঃখে ভুলভাল বলে যাচ্ছে। তৌসিফ তার কথা শুনে হাসবে না কাঁদবে ভেবে পায় না। মহুয়া এবার একে একে তার অভিযোগ জানায়। এক পর্যায়ে বলে, একজন স্বামীর দায়িত্ব অবধি পালন করেন না আপনি। ভালো নাই বা বাসলেন, বউ তো আমার প্রতি যা দায়িত্ব আছে তা পালন করবেন না আপনি, তাও তো করেন না। সারা জীবন ব্যবসা করলাম, সারা জীবনে দোকানে সুন্দর মেয়ে আসেনি। তা এত মন দেওয়া নেওয়া হলে তো বিয়ের আগেই দিতাম। বেকার বিয়ের বছর ঘুরতে ঘুরতে কেন তাদের সঙ্গে জড়িয়ে যাব? এটা বলে তৌসিফ মাথায় হাত দেয়। তারপর নিজে নিজেকে বলে, ঠান্ডা ঠান্ডা, কুল কুল। তৌসিফ মাথা গরম করিস না, থাম ভাই থাম, নয়তো তোর স্বভাব খারাপ। কয়েকটা লাগিয়ে দিলে গালটা লাল হয়ে যাবে।
ওই লাল গালে চুমু খেতে ভালো লাগবে না, কষ্ট হবে। ভাই থাম, থাম। মহুয়া তৌসিফের কাণ্ড দেখে পুরো বোকা বনে যায়। এবার তৌসিফ নিজেকে সামলে বলে, এই, আমাকে কি মনে হয়? আমাকে কি মনে হয়? যাকে পাই তাকেই ধরি? বেয়াদব মেয়ে, তোমার সাহস হয় কিভাবে আমার সম্মানে টানাটানি করার? ছি ছি, কি লজ্জা! এসব লোক জানার জন্য হলে কেমন হবে? সারা দুনিয়া বলবে তৌসিফ তার পুচকে বউকে সামলাতে পারে না, তার বউ তার সম্মান নিয়ে টানে। ছি ছি, এখন যে মনটা কি যায়, মনটা যে কয়েকটা সত্যি লাগিয়ে দিই। আপনি আবার মজা করছেন? হ্যাঁ, কারণ এখন আমি সিরিয়াস হলে তুমি টিকতে পারবে না। এই কথাটা তৌসিফ খুবই গম্ভীর গলায় বলে, যা শুনে মহুয়া এবার কিছুটা ভয় পায়। তৌসিফ এবার বেশ শান্ত গলায় বলে, দেখো, তুমি যে অভিযোগ করছো তা সত্যি। হ্যাঁ, আমি তোমাকে ঘন্টায় ঘন্টায় ফোন দিয়ে খোঁজ নিই না, আর নেবও না। এই অভিযোগ তুমি সারা জীবন করেছ, আমার সমস্যা নেই। কারণ আমার ভাল লাগে আমার জন্য কেউ একজন মন খারাপ করে বসে থাকে, কেউ একজন আমাকে ভালোবাসে, শুধুমাত্র আমার খোঁজ না পেয়ে মন মরা হয়ে বসে আছে। আমার এই ভালোবাসা ভালো লাগে, সে সাথে এটাও ভালো লাগে তার মন খারাপ দূর করতে। বলিন মুখটা আমার জন্য যে এমন হয়েছে, এটা ভাবতে না যতটা ভালো লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে আমার আচরণে যখন ওই মুখে হাসি ফোটে। আমি এমনই, আমাকে এভাবেই তোমার মানিয়ে নিতে হবে। এই দুনিয়ার প্রত্যেক মানুষের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে, আমারও আছে, আর সেটা তোমাকে মেনে নিতে হবে। এবার তৌসিফ মহুয়ার মাথাটা তার বুকে রাখে, আবেগ জড়ানো গলায় বলে, তুমি আমার বউ, তার চেয়ে বড় কথা, তুমি আমার হৃদয়ের খুব কাছের মানুষ। মাথাটা যেখানে আছে সেখানে কান পেতে অনুভব করো, তাহলে বুঝতে পারবে আমার মন অঙ্গনে তোমার জায়গা কতটা শক্তিশালী। এখানে প্রথম যে মানুষটা এসেছে সেও তুমি, আর শেষ যে মানুষটা সেও তুমি। দেখো, এত রংঢং করে ভালোবাসার কথা আমি বলতে পারি না, পারবো না। আমি এমনই, তোমাকে সে মেনে নিতে হবে। এটা বলে তৌসিফ মহুয়ার মাথাটা ছেড়ে দেয়। মহুয়া মাথা তুলে তার দিকে তাকায়। তৌসিফ মহুয়ার মুখটা এখনো মলিন দেখে তার গালে হাত দিয়ে বলে, দূর, এখন বুঝছো না, সে আমাকে দিয়ে বলাবে ভালোবাসার কথা। আচ্ছা যাও, বলছি ভালোবাসি। ভালোবাসি 4 অক্ষরের এই শব্দটায় প্রচুর আবেগ ছিল, তবে তার আগে তৌসিফ যা বলেছে তা ভীষণ হাস্যকর। তবুও মহুয়ায় সেসব না শুনে শুধু ভালোবাসি শব্দটাকেই অনুভব করে। তার হৃদয়টা অন্যরকম আবেশে ভরে যায়। অবশেষে তৌসিফ বুঝতে পারে মহুয়ার মনটা একটু গলেছে। এবার তৌসিফ বলে, সন্দেহ খুব খারাপ জিনিস মহুয়া। একবার মনের মধ্যে সন্দেহ জন্মালে সেটা ভবিষ্যতে খুবই খারাপ আকার ধারণ করে। তাই সন্দেহ করো না, আমার উপর বিশ্বাস রাখতে পারো। আমি আমার জীবনের কাছ থেকে প্রতারণা দেখেছি, প্রতারক দেখেছি, সেই সাথে প্রতারণার কষ্টে জর্জরিত মানুষও দেখেছি। আমি এই কষ্টটা বুঝি। আমি সজ্ঞানে তোমাকে কখনো সে কষ্ট দিব না। তুমি নিজের গায়ের গড়ন নিয়ে হীনমন্যতে ভোগো না মহুয়া। রূপ সারা জীবন থাকে না, আর আমি রূপের পেছনে ছোট মানুষ নই। তাছাড়া আমি বিশ্বাস করি আমাদের ভাগ্যে আমরাই ছিলাম, তাই আমরা আমাদের হয়েছে। তুমি আমার কবুল বলে বউ, আমার ভালোবাসা তোমার প্রাপ্য। হ্যাঁ, ভালোবাসা বললাম দিব, তাই দেওয়া হয় না, এটা অনুভব করতে হয়, যেটা ধীরে ধীরে হয়। যেটা আমার হয়ে গেছে তা বিশ্বাস রাখতে পারো। এবার মহুয়া ভীষণ অবাক হয়। এই তৌসিফকে সে চেনে না, আজ নতুন করে চিনল। তৌসিফ এভাবে নিজেকে কখনো তার সামনে ধরা দেয়নি, আজ দিল। তার স্বভাবের বাহিরে আজ অন্যভাবে ধরা দিল। তাছাড়া তার কথায় যে ভালোবাসা বিশ্বাস ছিল তা মহুয়া ভিতর থেকে ছুঁয়ে দেয়। তৌসিফ এবার মহুয়ার ভাবনা দেখে তার স্বভাবে ফিরে এসে বলে, মেয়ে মানুষ দেখতে পারেনি ইচ্ছে, শালা মেয়ে মানুষ মানেই সন্দেহবাদিক, দেখলে মনটা চেয়ে কয়েকটা লাগিয়ে দেয়। মহুয়া হেসে ফেলে। তৌসিফ তার হাসি দেখে এবার খুশি হয়। অতঃপর চোখ টিপে দিয়ে দুষ্টু ইঙ্গিত করে বলে, মুরব্বীরা বলে জামাই ঠিক করার মোক্ষম অস্ত্র নাকি বাচ্চা। হবে নাকি বাচ্চা নিয়ে পরিকল্পনা? মহুয়া এবার লজ্জা পায়। তার লজ্জারাঙা মুখ দেখে তৌসিফ বলে, এটাই মেয়ে মানুষ, ইচ্ছে চুলানো অথচ মুখটা করছে দেখো, মনে হয় কথাটা গায়ে কাটার মধ্যে বিচ্ছে। এসব ন্যাকামে দেখলে মনটায় চায় কয়েকটা দেই লাগিয়ে। মহুয়া এবার শব্দ করে হেসে দেয়। তৌসিফও তার হাসির সঙ্গে তাল মেলায়। এবার দুজনে প্রাণ খুলে হাসে। সেদিনের পর তৌসিফ কিছুটা পরিবর্তন হয়। মহুয়াকে প্রায় ভালোবাসার কথা বলে, যেটা মহুয়ার খুব ভালো লাগে। তবে তৌসিফ ভালোবাসার কথা বলে তার খুশিটা দেখে পরক্ষণে বলে, খুশি হচ্ছে দেখো, মনে হয় তারা ভালো না বাসলে দুনিয়া শেষ হয়ে যাবে। এটা যেন কত ভালো কাজ, দেখলে মনটা চায় কয়েকটা লাগিয়ে দিই। মহুয়ার খুশি পরক্ষণে বিলীন হয়ে যায়। অবশেষে তৌসিফের এসব কাণ্ডকর্ম মেনে নিয়ে মাসের পর মাস পার করছে মহুয়া।
মাঝে মাঝে তৌসিফ সে ঘুমিয়ে পড়লে আস্তে করে বলে, বিশ্বাস রেখো, ঠকাবো না। সব দিন না শুনতে পেলেও মাঝে মাঝে শোনে। তখন সে ঘুমের ভান ধরে থাকে। এইভাবেই কাটছে দিন। বেশ কিছুদিন ধরে মহুয়ার শরীরটা খারাপ, কিছু খেতে পারছে না, বমি করছে। বেশ কদিন ধরেই এমন হচ্ছে। মহুয়া একদমই খেতে পারছে না। বিষয়টা রানী লক্ষ্য করে। তার একটু সন্দেহ লাগে, তবে মহুয়া খেতে না পারলে আরও অসুস্থ হয়ে যাবে এটা ভেবে সে ঝাল ঝাল করে চিংড়ি ভুনা করে সঙ্গে 2-4 ভর্তা বানিয়ে ভাত নিয়ে মহুয়ার দিকে এগিয়ে দিয়ে বলে, এভাবে খেয়ে দেখো, হয়তো ভালো লাগবে। মহুয়া ভাত দেখেই কেমন করছিল। রানী তাকে খুব সুন্দরভাবে গল্প করার ছলে কয়েক লোকমা খাইয়ে দেয়। মহুয়ার খারাপ লাগে না, একটু ঝাল ঝাল ভালো লাগছে। রানীও বেশ খানিকটা খাইয়ে দিল, যদি পেটে থাকে। কিন্তু না, বেশিক্ষণ থাকেনি। এটা দেখে রানী একটু চিন্তিত হয়ে পড়ে। পেটে কিছু না থাকলে তো ঝামেলা। রানী নরম গলায় বলে, তৌসিফ তোমার অসুস্থতা সম্পর্কে জানে না? ও ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছে না কেন? কথাটা বলতে গিয়ে রানী তৌসিফের ওপর বিরক্ত হয়। মহুয়া লাজুক হাসে, অতঃপর বলে, এটা তো স্বাভাবিক। রানীও বুঝেছে এটা স্বাভাবিক, কিন্তু বমিটা অতিরিক্ত হচ্ছে, এটা ঠিক লাগছে না। রানী এটা নিয়ে বললে মহুয়া বলে, উনি একজন ডক্টরের সাথে কথা বলছে। প্রথম দিকে একটু বেশি হবে, তারপর ঠিক হয়ে যাবে। এটা বলতে গিয়ে মহুয়া লজ্জা পায়। রানী তার লজ্জা রাখা মুখটা দেখে। সে খুব খুশি হয়, অবশেষে তার ঘরেও বাচ্চা আসবে। কিন্তু রানী ভাবছিল মহুয়ার অসুস্থতা দেখে সেই তাদের বুঝিয়ে বলবে এই ব্যাপারে। তার প্রয়োজন হয় না। তো সে মহুয়া বুঝে গেছে। রানী এসব ভেবে মুচকি হাসি দিয়ে বলে, যেহেতু ডাক্তার বলেছে এমন হবে, সেহেতু ঠিক আছে। তবে এখন থেকে খুব সাবধানে থাকবে। মহুয়া মাথা নাড়ায়। রানী ঘরের কাজ করতে চলে যায়, তবে ঘন্টা খানেকের মাঝে ফিরে আসে। সে ঘন্টায় ঘন্টায় মহুয়াকে খাওয়ানোর দায়িত্ব নেয়। মহুয়া খেতে না চাইলেও জোর করে খাওয়ায়। মহুয়া রানীর এত যত্ন দেখে অবাক হয়, খুশিও হয় প্রচুর। শুধু খাওয়া দাওয়ার যত্ন নয়, সে মহুয়াকে দিয়ে কোনো কাজও করায় না। তার কাঁথা সেলাইয়ের কাজও বন্ধ। রানী কড়া গলায় বলে দিয়েছে এখন রেস্টে থাকবে, ওসব সেলাই করা আর লাগবে না। কয়েক মাস এই ব্যবসা বন্ধ থাকলে কিছু হবে না। একদম জোর করে কোনো কাজে হাত লাগাবে না। মহুয়াও মেনে নেয়। তৌসিফও এখন মহুয়ার প্রতি ঘন্টায় ঘন্টায় খোঁজ নেওয়া শুরু করে। যে তৌসিফ দোকানে বসে কখনো ফোন দিত না, এখন সব সময় দেয়। এটা পেয়ে মহুয়া আরও খুশি হয়, তবে তার কিছুটা কৌতূহলও জাগে। শুধু বাচ্চার জন্য তৌসিফ এমনটা করছে, তাকে ভালোবেসে তার জন্য করেনি। এটা ভেবে মাঝে মাঝে খারাপ লাগে। তাই একদিন তৌসিফের সাথে ফোনে থাকার সময় না পেরে জিজ্ঞেস করে, আপনি এখন আমায় ফোন দেন কেন? আগে তো দিতেন না। ফোন দেওয়া কষ্ট পাচ্ছে বুঝে? তাহলে এখন থেকে আর ফোন দেবো না। সারা মেয়েদের এই জন্যই সহ্য হয় না। এতদিন বলতো কেন ফোন দেই না, এখন দিই তাতেও সমস্যা। এদের যে কি মন চায়, মনটা চায় কয়েকটা লাগিয়ে দিই। তৌসিফ কথাগুলো বলে অভিমান করে ফোন রাখার কথা বলে। এটা শুনে মহুয়া ক্ষমা চায়। সে আর কখনো জানতে চাইবে না। তৌসিফ ম্লান হেসে বলে, তবে ফোন দিয়ে সবসময় সেটা চাও? হ্যাঁ। মহুয়া খুশি হয়। তৌসিফ বলে, তুমি খুব খুশি? হ্যাঁ, অনেক খুশি। মহুয়া খুশি মনে। তৌসিফ এটা শুনে তার খুশির 12টা বাজাতে বলে। এত খুশি তো আমার সহ্য হচ্ছে না। এটা বলে তৌসিফ ফোন রাখার আগে মহুয়া ডাকে। সে জানে তৌসিফ এবার এটাই করবে, তবে মহুয়া তাকে করতে না দিয়ে নিজে করে, যেটাই অবশ্য তৌসিফ রেগে যায়। তার আগে মহুয়া ফোন রাখবে কেন? এবার রেগে মেগে সে আবার ফোন দেয়। মহুয়া জানতো এইটাই হবে, সে এটাই চায়, তাই তো এমন করলো। এবার সে কাজটা করে মহুয়া বেশ মজা পায়। সে ফোন ধরলে তৌসিফ রাগ ছাড়ে, যেটাই মহুয়া খিলখিল করে হাসে। রানী রান্নাঘরে রান্না করছিল। সেই সময়ে একজন প্রতিবেশী আসে আলো নিতে। রানী তাকে দেয়। কথা প্রসঙ্গে ভাবি বলে, আপনি একা সব কাজ করছেন যে, অন্য বউ কোথায়? ও একটু অসুস্থ, তাই বিশ্রাম নিতে পাঠিয়েছি। রানী কথাটা বলে ভাবির দিকে রাগ নিয়ে তাকায়। তাদের এত অন্যদের নিয়ে মাথা ব্যথা কিসে? এসব তার পছন্দ নয়। ওই ভাবি বলে, ও, তা কি অসুস্থতা? খুশির খবর আছে নাকি? হ্যাঁ। রানী স্বাভাবিক গলায় বলে। ভাবি এটা শুনে খুশি ভাব দেখায়, অতঃপর মজা করে বলে, তাই বলেন? আপনাদের বাড়িতে তবে মেলা দিন পর বাচ্চা কান্নার শব্দ শুনতে পাবো। তবে যাই বলেন, আপনি একটু সাবধানে থাকেন ভাবি। মানে? রানী বুঝতে না পেরে জিজ্ঞেস করে। মহিলা বলে, খারাপ ভাববেন না কথাটা শুনে। আমি যতদূর জানি, যারা বন্ধ্যা হয় তাদের নজর খুবই খারাপ। তারা যদি কোনো গর্ভবতী মহিলার দিকে তাকায়, তাহলে তাদের নজর লেগে যায়। ওই বাচ্চার ভবিষ্যতে ক্ষতি হতে পারে। এখানে তো আপনার চোখের সামনেই থাকে।
তাই বললাম। খারাপ ভাববেন না, ভালো মনেই বললাম। এটা শুনে রানী কষ্ট ভরা চোখে ভাবির দিকে তাকায়, তবে কিছুই বলে না, সে চলে যায়। আর সেদিন বিকালে ওই ভাবির মাধ্যমে অনেকে জানে, তাদের মাঝে দুই একজনের কথায় রানী পুরো হতবাক হয়ে যায়। তাদের মতে ওই বাচ্চা সুস্থভাবে দুনিয়ায় আসতে পারবে না। যত হোক, বন্দা নারীর নজর তো আছেই। এটা খুব ভয়ানক। রানী খুব বিচক্ষণ মানুষ, তবুও সে সেদিন এক বাচ্চামো করে বসে। যেহেতু অনেক মানুষের এমন ধারণা, তাছাড়া সেদিন এক ভাবি বললেন, আমার পাশের বাড়ি এমন একটা ঘটনা ঘটেছে। আমার একটা চাচাতো ভাবির বাচ্চাটা নষ্ট হয়, তার ঘরেও একটা বন্ধ্যা মহিলা ছিল। এসব কথাই কোথাও গিয়ে রানীর কিছুটা ভয় হয়। তার এই বাচ্চা নিয়ে অনেক স্বপ্ন, তার স্বপ্নগুলো সত্যি না হোক, কিন্তু বাচ্চাটা সুস্থভাবে দুনিয়ার আলো বাতাস অনুভব করুক। রানী তারই ভয় পেয়ে হোক কিংবা কষ্টে সেই দিন এক হুজুরের কাছে যায় নজর না লাগার জন্য। নজর না লাগার জন্য কি কি করা যায় জেনে আসে। নামাজ পড়ে সবসময় এই দোয়াই করে, একটা সুস্থ সন্তান আসুক তার ঘরে। তৌসিফ সন্ধ্যাবেলা বাড়ি ফেরে। ইদানিং তাড়াতাড়ি আসে, যাতে মহুয়াকে সময় দিতে পারে। যেহেতু তাদের দুজনার এটা প্রথম বাচ্চা, তাই দুজনারই সেরকম আবেগ রয়েছে। তৌসিফ সেই ভোর সন্ধ্যায় মহুয়াকে নিয়ে ঘরে যায়। মহুয়াকে জড়িয়ে ধরে নরম গলায় তার বাচ্চার মায়ের খোঁজ নেয়। মহুয়া তৌসিফের এসব কাণ্ড দেখে আজকাল খুব মজা পায়। এই তেরা লোক বাচ্চার জন্য একটু সোজা হয়েছে। এর মাঝে হঠাৎ মহুয়ার একটা কথা মনে পড়ে, তাই সে বলে, আমার উপহার। কিসের উপহার? তৌসিফ অবাক হয়ে জানতে চায়। মহুয়া তার গলা জড়িয়ে বলে, এই যে আমি আপনাকে এত বড় উপহার দিচ্ছি, আপনাকে বাবা ডাক শোনাবো, তার জন্য আমি একটা উপহার পাই না? এটাই মেয়ে মানুষ, এত তো শাড়ি চোর দিয়েই তাতে হয় না। যে কোনো ছোট শুধু গিফট চাওয়া, তা এত যে উপহার চাইছ, আমার উপহার কই? মানে? মহুয়া অবাক হয়। তৌসিফ চোখ টিপে দিয়ে বলে, বাবা ডাক শুধু তুমি আমাকে শোনাচ্ছ? আমি তোমাকে মা ডাক শোনাচ্ছি না? এই সন্তানের আগমনে আমার ভূমিকাই তো বেশি, সেই হিসেবে আমি উপহার পাই না? তৌসিফের দুষ্টু ইঙ্গিত বুঝতে পেরে মহুয়া লজ্জা পায়। সে লজ্জায় চোখটা নামিয়ে নেয়। তৌসিফ এটা দেখে মজা নিয়ে বলে, এখন লজ্জা পাচ্ছে, দেখো মনে হয় ভাজা মাছটা উল্টে খেতে পারে না। দেখলে মনটা হচ্ছে লজ্জা রাঙা গালে কয়েকটা চুমো লাগিয়ে দিই। মহুয়া এবার মুচকি হাসি দেয়। তৌসিফ আরও কিছু বলতে যাবে, তার আগে দরজায় কড়া নাড়ে। তৌসিফ এসে দরজা খুললে রানী মহুয়ার দিকে না তাকিয়ে তৌসিফকে দুধের গ্লাস ধরিয়ে দিয়ে বলে, মহুয়াকে খাইয়ে দাও। তৌসিফ হাতে নেয়। সে কিছু বলতে নিলে রানী চলে যায়। এটা দেখে তৌসিফ অবাক হয়, আর মহুয়া খুব কষ্ট পায়। বেশ কিছুদিন ধরে রানী তার দিকে তাকাচ্ছে না অবধি। আগে তো খাইয়ে দিত, এখন তার জন্য খাবার বেড়ে সাজিয়ে রেখে তাকে উচ্চ শব্দে ডেকে খেতে বলে ঘরে চলে যায়। আফজালকে দিয়ে ফলমূল নিয়ে এসে তার ঘরে রেখে যায়। সে ঘরে না থাকলে এক কথায় তাকে এড়িয়েও যাচ্ছে, আবার যত্নও নিচ্ছে। তৌসিফ বিষয়গুলো লক্ষ্য করে। সে মহুয়াকে বলে, ভাবি এমন আচরণ করছে কেন? তুমি কিছু জানো? মহুয়া মাথা নাড়ায়, যার অর্থ সে জানে। তৌসিফ জানতে চায়, কেন? প্রতিবেশীরা খুব বাজে কথা বলে, সেটা ধরে ভাবির মনে হচ্ছে সে আমার দিকে তাকালে বা আমার কাছাকাছি থাকলে আমার বাচ্চার ক্ষতিও হয়ে যাবে। এটা শুনে তৌসিফ হতবাক হয়ে যায়। সে এবার মহুয়ার উপর রেগে বলে, প্রতিবেশীরা এসব বলে সাহস পায় কিভাবে? তুমি কিছু বলতে পারো না? মুখ নাই? আমি? মহুয়া কিছুটা অবাক হয়। তৌসিফ মাথা নাড়িয়ে বলে, হ্যাঁ তুমি। আমার জন্য আমার ভাবি অনেক বড়, এটা তুমি জানো। তারপরও চুপ থাকো। শোনো, ভাবি ওনাদের চাইলে জবাব দিতে পারে, কিন্তু দেয় না। কেন জানো? কারণ তার সন্তান নেই, এটা তার দুর্বলতা। তাছাড়া সে কথা বলে সবাই বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আর তুমি যেহেতু চুপ থাকো, তাই ভাবির হয়তো ধারণা হয়েছে তুমি ওসব কথা মানো। ভাবির জন্য তোমার বাচ্চার ক্ষতি হবে, সেটা ভেবেই ভাবি দূরে দূরে থাকে। তোমার সামনে যখন ওসব কথা বলা হয়, তখন যদি তুমি প্রতিবাদ করতে, তবে ভাবি ভরসা পেত। কিন্তু তুমি সেটা না করে তাকে আরো কষ্ট দিয়েছ। মহুয়া অবাক হয়ে তৌসিফের দিকে তাকায়। সে অপরাধীর মতো রয়েছে। সে তো এত কিছু বোঝেনি। আচ্ছা, তার জন্য ভাবি কষ্ট পেয়েছে এটা জেনে তৌসিফ কি তার উপর রেগে যাবে? না, তা হয় না। তৌসিফ তার বইয়ের মনটা বোঝে, সে তার অবস্থানও বোঝে। তাই এবার মহুয়ার অপরাধীর মতো মুখ দেখে মনে হয় যে সে বেশি বলেছে, তাই নরম গলায় বলে, তোমার কোনো ভুল নেই, কিন্তু পরিস্থিতি অমন ছিল। তোমাকে এখন থেকে পরিস্থিতি বুঝতে হবে। বিশ্বাস রাখো, ভাবির দ্বারা বাচ্চার কোনো ক্ষতি হবে না, বরং আমাদের চেয়ে বেশি ভাবি আমাদের বাচ্চার খেয়াল রাখবে। জানি আমি। মহুয়া শান্ত গলায় বলে। তৌসিফ তার ডান হাতটা ধরে।
মহুয়া তার দিকে তাকাতে তৌসিফ মুচকি হাসি দিয়ে বলে। তবে চলো। তৌসিফ এবং মহুয়া এসে রানীর দরজায় কড়া নাড়ে। রানী মহুয়াকে দেখেনি, সে তৌসিফের পিছনে ছিল, তাই তৌসিফকে দেখে বলে। আয়। তৌসিফ ধীর পায়ে ভেতরে আসে, তার পিছনে মহুয়াও। এবার রানী মহুয়ার দিকে তাকায়, মহুয়াকে দেখে কিছুটা অবাক হয়। তৌসিফ শান্ত গলায় বলে। ভাবি, কিছু কথা ছিল। হ্যাঁ বল। রানী ওদের বিছানায় বসতে বলে। তৌসিফ এবং মহুয়া বসে। এবার তৌসিফ রানীর হাত ধরে, অতঃপর শান্ত গলায় বলে। আমাদের দ্বারা কোনো ভুল হয়েছে? যদি ভুল হয়ে থাকে বলো, তবে আমরা তোমার সকল শাস্তি মাথায় পেতে নেব। মানে? রানী বুঝতে না পেরে জিজ্ঞেস করে। এদিকে মহুয়াও বোঝে না, কারণ তারা তো জানে রানী এমন আচরণ কেন করছে, তবে তৌসিফ দোষগুণ নিয়ে পড়লো কেন। তবে কিছু মুহূর্তের মাঝে মহুয়া বুঝে যায় তৌসিফের মনোভাব, সেই সাথে খুশি হয় এভাবে সবটা সামলে নেওয়ার জন্য। আমরা অপরাধ করলে আমাদের শাস্তি দাও, কিন্তু আমাদের অপরাধের শাস্তি আমার নিষ্পাপ বাচ্চাটাকে কেন দিচ্ছ, যে এখনো দুনিয়া দেখেনি? তোর মাথা খারাপ হয়েছে তৌসিফ? কি বলছিস? রানী পুরো হতবাক হয়ে যায়। এসব কি বলছে? সে তাদের বাচ্চাকে শাস্তি দিচ্ছে? তৌসিফ আবার বলে। তুমি বলো, আমরা কি অপরাধ করছি? আমাদের ভুল কি? তোরা কেন ভুল করবি? বোকা ছেলে, ভুল বুঝছিস আমায়। তোরা তো কোনো ভুল করিসনি, কি সব বলছিস? পাগল হলি? শেষ কথাটা আদুরে ভঙ্গিতে বলে রানী। তৌসিফ শান্ত গলায় বলে। তবে আমার বাচ্চাকে দূরে রাখছো কেন? প্রথম দিকে তো তুমিই তার খেয়াল রাখতে, তাহলে এখন তার দিকে ফিরে তাকাচ্ছ না কেন? সে গর্ভে থাকতে এমনটা করছো, দুনিয়াতে আসলে তার দিকে তাকাবেও না, তখন আমার বাচ্চার কি হবে? মোহতে এত বুঝতাম নয়, ও তো আমার বাচ্চার সেভাবে খেয়াল রাখতে পারবে না, আর পারলে তখন নিজের খেয়াল রাখতে পারবে না। দুজনের একজনের কিছু একটা হয়ে যাবে, তখন কি হবে? তুমি এমন কেন করছো? রানী কি বলবে ভেবে পাচ্ছে না। সে অবাক চোখে তৌসিফকে দেখছে। সে তো তাদের ভালোর জন্য এমন করছে, সেটাকে তারা কি ভাবছে? এই পর্যায়ে তৌসিফ বলে। মায়ের নজর কখনো বাচ্চার গায়ে লাগে? তুমি শুনেছ এমন অজব কথা? তবে কেন লোকের কথা শুনছ? লোকে তো বলবে সারা দুনিয়া ভালো থাকলেও ওই লোকের ওই ভালোর মাঝে দোষ খুঁজবে। তুমি কেন বুঝতে পারছো না? কেন লোকের কথা শুনে আমাদের কষ্ট দিচ্ছ? তোমার এমন আচরণে আমরা খুব কষ্ট পাচ্ছি, মহুয়া খুব কষ্ট পাচ্ছে। তুমি তো বলো, মহুয়াকে যাতে আমি কষ্ট না দিই। এই সময় কষ্ট দিলে সারা জীবন যন্ত্রণা মুছবে না, তাহলে তুমি কেন কষ্ট দিচ্ছ বলো তো? এবার মহুয়া কথা বলে ওঠে। মহুয়া নরম গলায় বলে। আপনি জানেন ভাবি, আমি জ্ঞান হওয়ার পর মাকে কখনো দেখিনি। আমি জানি না মায়ের আদর কেমন হয়। আপনি আমার জন্য মায়ের মতো, কারণ আপনিই প্রথম যে আমাকে যত্ন নিয়ে খাবার খাইয়েছেন, নানা রকম গল্প বলে আমায় খাইয়ে দিয়েছেন। আমি বমি করে সারা ঘর মাখিয়ে ফেলে বিরক্তিহীন সেটা পরিষ্কার করেছেন। এসব তো মায়েরা করে, তাই না? তাহলে মা হয়ে কেন আপনার মনে হয় ওসব কুচুটে মহিলাদের কথা ভুলে যাবে? কখনোই হবে না এমনটা। আমাদের বাচ্চার আল্লাহ না করুক যদি কিছু হয়েও যায়, সেটা তার ভাগ্যে লেখা ছিল। আপনার জন্য কিছুই হবে না, বরং বাচ্চাটা সুস্থ সবল হলে সেটা আপনার জন্যই হবে। আমি দেখেছি আপনি নামাজে বসে কত কান্না করছেন, আমার বাচ্চা সুস্থতার জন্য দোয়া করছেন। আপনি মসজিদ মাদ্রাসায় দান করছেন, এতিম বাচ্চাদের কোরআন শরীফ দিচ্ছেন। সামনের শুক্রবার তো এতিম বাচ্চাদের দাওয়াত করেছেন আপনি। এগুলো যে আপনি নিজের জন্য নয়, বরং আমাদের বাচ্চার জন্যই করেছেন, তা কিন্তু আমরা জানি। কারণ আমাদের চেয়েও এই বাচ্চা নিয়ে আপনার আবেগ বেশি। তবে কেন এত দূরে দূরে থাকছেন? অবশেষে দুজনে মিলে রানীকে বোঝাতে সক্ষম হয়। রানীও বোঝে, সে তার ভুলের জন্য ক্ষমা চায়। এই পর্যায়ে মহুয়া বলে। বেশ কিছুদিন ধরে কিন্তু আমি বেশি ভাত খেতে পারছি না, কারণ কেউ আমাকে জোর করে খাইয়ে দিচ্ছে না, তাই বেশি খাওয়াও হচ্ছে না। এটা কিন্তু আমার বাচ্চার জন্য ক্ষতিকর। আচ্ছা তুমি গিয়ে বসো, আমি খাবার নিয়ে আসছি। রানীর এই কথায় মহুয়া তৌসিফ খুব খুশি হয়। তারা দুজন হাসি মুখে ঘরে যায়। রানী এখানে বসে একটা দীর্ঘশ্বাস ফেলে, অতঃপর কল্পনা করে কেন ওই বাচ্চাটার জন্য তার আবেগ বেশি, যেখানে ফিরোজার দুটো সন্তান আছে। ফিরোজার দুটো সন্তান থাকলেও ফিরোজা তার জন্য সবচেয়ে আপন হলেও সেই সন্তানদের গর্ভে থাকালে রানী একবারই শুধু দেখেছিল, আর পারেনি দেখতে। না, ওই সময় যত্ন নিতে পারছে ফিরোজার, কারণ তার শ্বশুরবাড়ির লোক এটাকেও অ্যালাউ করেনি। যদিও ফিরোজার এটাই দোষ ছিল না, শ্বশুর ঘরে তাকেও মানিয়ে গুছিয়ে থাকতে হয়। তবুও সেবার ও গর্ভবতী শুনে রানী গিয়েছিল। সেই দিনই তাকে নিজ কানে ফিরোজার ননদ শাশুড়ির কথা শুনতে হয়েছে, যেটা তার জন্য অসম্মানের ছিল। সবচেয়ে বড় কথা, তাদের মনে হয়েছে রানী সেখানে আসায় বাচ্চার ক্ষতি হবে, তাই সেই দিনই রানী চলে আসে, আর যায়নি। শুধু তাই নয়, ফিরোজার যখন বাচ্চা হয় তখন তার শাশুড়ি রানীকে ফোন দিয়ে বলেছিল
তুমি দয়া করে এসো না। দেখো, এটা আমাদের বংশের প্রথম সন্তান। তুমি এসে দয়া করে কোনো ক্ষতির কারণ হইও না। তার বয়স 6 মাস হোক, তারপর না হয় এসে তোমাদের বাড়ি নিয়ে কিছুদিন রাখলে। এসব কথা শুনে সত্যি রানী যায়নি। সে 6 মাস পর বাচ্চার মুখ দেখে। ফারাজ এবং মাইশা দুজনকেই সে 6 মাস বয়সে দেখে। এখানে রানীর কষ্ট ফিরোজা বুঝতে পারে, কিন্তু তার কিছু করার ছিল না। সেক্ষেত্রে রানী মহুয়াকে প্রথম গর্ভবতী হওয়া দেখেছে। তার তো এমন অনুভূতি নাই, তাই সে মহুয়ার বমি করা, মহুয়ার গন্ধ গন্ধ লাগা, তার অনুভূতির সম্পর্কে শুনতো এবং নিজে গর্ভবতী হওয়ার সময় অমন অনুভূতি অনুভব করার চেষ্টা করছে। তাছাড়া এই বাচ্চাটা তার বাড়িতেই হবে, তার ঘরে থাকবে, সবকিছু নিয়ে রানীর আলাদা অনুভূতি রয়েছে, যেটা এই বাচ্চার প্রতি তার টান বৃদ্ধি করেছে। অতঃপর রানী এবং মহুয়ার সম্পর্ক আবার স্বাভাবিক হয়ে যায়। রানী সবার কথা এড়িয়ে গিয়ে মহুয়ার আগের মতো যত্ন নেয়। সে মাঝে মাঝে মহুয়ার উঁচু পেট ছুঁয়ে দিয়ে বাচ্চাকে অনুভব করার চেষ্টা করে। তৌসিফও এমনটা করে, তবে মহুয়া তৌসিফের চোখে মুখের হাসি খুশির চেয়ে রানীর খুশিটা বেশি অবাক করে। এই মহিলা যে তাদের বাচ্চা নিয়ে খুব বেশি আবেগী, সেটা মহুয়া বেশ বুঝতে পারে। এসব নিয়ে তার মাঝে মাঝে ভয়ও হয়, ভবিষ্যতে তাদের বাচ্চা নিয়ে কোনো দ্বন্দ্ব না হয়। পরক্ষণে মহুয়া নিজেকে মানিয়ে নেয়, কারণ মহুয়া জানে রানী খুব বুঝদার। সে নিশ্চয়ই এমন কিছু করবে না যাতে মায়ের মনটা কষ্ট পায়। এসব মহুয়া ভাবছিল, আর রান্নাঘরের সামনে চেয়ারে বসে রানী রান্না বান্না দেখছিল। আজ রানী এতিমদের খাওয়াবে, কোনো কাজে মহুয়াকে হাত দিতে দিচ্ছে না, সব সে নিজে করবে। 2 রকমের ভাজা, গরুর মাংস, মুড়ি ঘন্ট, রুই মাছ, শেষে পায়েসের আয়োজন রয়েছে। সব রান্না রানী একাই করবে। ফিরোজাও তারই সন্তানদের নিয়ে এসেছে, তবে তাকেও কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না। রানীর এক কথা, আমার ঘরে দখলদার আসছে, তার জন্য আমি এতটুকু করতে না পারলে হবে? রানী একদম বাচ্চাদের মতো করছিল। ফিরোজা যখন বলছিল এটা তার ভাইয়েরই বাচ্চা, তারও কিছু কাজ করা উচিত। না, এটা রানী করতে দিবে না। এই নিয়ে দুজন ঝগড়া করছে, মানে খুনসুটি, যেটা দেখে মহুয়া বেশ মজা পায়। এরই মাঝে সেই আসমা ভাবি আসে। তাকে দেখে এবার আর রানী মুখটা গোমড়া করে না, কারণ তার খুশির জন্য বড় এক বিষয় রয়েছে। সে কেন অন্যদের কথা ভেবে মন খারাপ করবে? কখনো করবে না। তবে আসমা ভাবি তাকে কষ্ট দিতে ব্যঙ্গ করে বলেছিল, মায়ের চেয়ে মাসির দরদ বেশি দেখছি। বাচ্চা কার আর কে করছে কাজ? বলছি ভাবি, তুমি সব মন থেকেই করছো তো, নাকি মনে মনে হিংসে করছো আর মুখে খুশি দেখাচ্ছ? যতই হোক তোমার বাচ্চা নেই, হিংসে তো হবেই। এবার আর মহুয়া চুপ থাকে না। এবার সেই কথা জবাব দেয়, রাগী গলায় বলে, সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না। আর আপনি আপনার কথা ভাবুন, আমাদের ভাবিকে নিয়ে ভাবতে হবে না। আসলে কি বলুন তো, যার মনে পাপ থাকে তার আবার অন্যদের নিয়ে সন্দেহ থাকে। শুনেছি আপনার ভাইয়ের ছেলে নাকি পুকুরে পড়ে মারা গিয়েছে। হতে পারে সেটা আপনারই নজরে হয়েছে, তাই আপনি অন্যরা যে খুশি হচ্ছে সেটা সহ্য করতে পারছেন না, তার মাঝে ভেজাল দেখছেন। মহুয়ার কথায় ফিরোজা সঙ্গ দেয়। সেও আসমাকে কথা শোনায়। আসমা কিছুটা রাগ হয়, সে রাগ নিয়ে চলে যায়। মহুয়া এবার রানীকে কড়া গলায় বলে, ভাবি, তুমি যদি আর কখনো কারো কথা শুনে চুপ করে থাকো তবে কিন্তু খুব খারাপ হবে। আমি বাড়ি থেকেই চলে যাব, বলে দিলাম। রানী অবাক হয়। আজ প্রথম মহুয়া অধিকার নিয়ে তার সাথে কথা বলছে, সেই সাথে তুমি করে বলছে। বাচ্চা এক মেয়ের সঙ্গে এই মিষ্টি শাসন রানীর ভারী মিষ্টি লাগে। সে খুশি হয়। এভাবে খুশিতে মহুয়াদের দিন কেটে যায়। ধীরে ধীরে সময় কেটে যায়। মহুয়ার ডেলিভারি ডেটও এগিয়ে আসে। সেই সাথে মহুয়ার মনের মাঝে অজানা এক ভয়ও কাজ করতে শুরু করে। তার মনের মাঝে এক গভীর প্রশ্ন ঘুরপাক খায়। সে চিন্তিত হয়ে পড়ে। যে চিন্তায় সে তৌসিফের সাথে খারাপ ব্যবহার করে ফেলে। তবে তৌসিফ এটা নিয়ে রাগ হয় না, কারণ সে জানে মহুয়ার এই সময় মানসিক শারীরিক পরিবর্তন হওয়া স্বাভাবিক, তাই সব স্বাভাবিক নেই। কিন্তু মহুয়া যে মনে মনে কিছু একটা ভেবে চিন্তিত হয়, সেটাও সে জানে। তবে এখন সময় নয় এটা জানার। সে 2 দিন সময় দেয় মহুয়াকে। মহুয়া নিজে থেকে এর মাঝে বলতে হলো, নয়তো সে ঠান্ডা মাথায় জানতে চাইবে। তবে সেটার প্রয়োজন হয় না। সেদিন রাতেই মহুয়া বলতে শুরু করে। সে কিছু বলার আগেই তৌসিফের বুকে পড়ে কান্নায় ভেঙে পড়ে। তৌসিফ তার কান্নায় ঘাবড়ে যায়, নরম গলায় বলে, কষ্ট হচ্ছে? কোথায় কষ্ট হচ্ছে? হ্যাঁ, বলো না। এবার মহুয়া বহু কষ্টে কথা বলে। সে যা বলে তা শোনার জন্য তৌসিফ মোটেও প্রস্তুত ছিল না। তবে সে অবাক হয় না, শান্ত গলায় ভাবে মহুয়াকে এসব চিন্তা থেকে কিভাবে মুক্ত করা যায়। মহুয়া বলে, আমি মরে গেলে আমার বাচ্চাটাকে অনাদরে ফেলে দিবেন না তো? মহুয়ার প্রশ্ন শুনে তৌসিফ হতভম্ব হয়। মহুয়া আবারও বলে, আমি মরে গেলে দ্বিতীয় বিয়ে করবেন তাই না? নতুন সংসার শুরু করবেন?
তৌসিফ এসব কথার জন্য প্রস্তুত ছিল না, সেজন্য বেশ অবাক হয়। তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না। এটা দেখে মহুয়া আবারও একই কথা বলে। তৌসিফ তার মাথায় হাত বুলিয়ে বলে, এসব অহেতুক চিন্তা বাদ দাও। অহেতুক নয়, হতেই পারে আমি বাচ্চা হওয়ার সময় মারা গেলাম, তখন আপনি কি করবেন বলুন? মহুয়া বারবার একই কথা জানতে চায়। তৌসিফ নরম গলায় বলে, আমরা আমাদের বাচ্চা একসাথে খুব সুন্দরভাবে লালন পালন করব, তাকে বড় করব, স্কুলে পাঠাবো, আরো কত কি। মহুয়া বিরক্ত হয়। সে সত্যি জানতে চায় তার বাচ্চা হওয়ার সময় সে মারা গেলে তৌসিফ কি করবে। এক পর্যায়ে মহুয়া না পেরে বলে, দ্বিতীয় বিয়ে করবেন না, দয়া করে করবেন না। আপনি নতুন সংসারে ব্যস্ত হয়ে পড়লে আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট হবে। আমি বুঝি মা হারানোর ব্যথা, দেখলেন না আমার মা নেই, তাই মামার ঘরে কিভাবে বড় হলাম। আপনি জানেন কতটা বোঝা হতো ভাবতো মামি আমায়। তাই শুধু বিয়ে হচ্ছিল না বলে কথা শুনিয়েছে আমায় কত, তাই তো বাধ্য হয়ে আপনাকে পেতে প্রতারণা করলাম আমি। কিন্তু বিশ্বাস করুন, আমি মোটেও প্রতারণা করতে চাইনি, মোটেও না। যা করেছি আমি বাধ্য হয়ে করেছি। কিন্তু আমার বাচ্চার তো মামাও নেই যে তাকে পালবে, অন্তত বোঝা হিসেবেই রাখবে। তাহলে আমার বাচ্চাটার কি হবে? সে তো রাস্তায় পড়ে মারা যাবে। দয়া করে আমার বাচ্চাটাকে অমন জীবন দিয়েন না, দিয়েন না প্লিজ। তৌসিফ কোনো কথা না বলে মহুয়াকে বুকের সাথে চেপে ধরে। সে বুঝতে পারে মহুয়ার মনের অবস্থা। সারা জীবন মা ছাড়া দুঃখে জীবন কেটেছে মেয়েটার। তার ভাবনায় এসব আসা স্বাভাবিক। তবে তৌসিফ কিভাবে মেয়েটাকে সামলাবে বুঝতে পারে না। সে তবুও সর্বোচ্চ চেষ্টা করে তাকে সামলানোর। এক সময় বলে, তোমাকে আমি কোথাও যেতেই দিব না, ভালোবাসি খুব। তৌসিফ শান্ত গলায় বলে। তার কথাটাই বেশ আবেগ জড়ানো ছিল, যেটা মহুয়ার হৃদয়টাকে শান্ত করে দেয়। মহুয়া একদম চুপ হয়ে যায়। সে তৌসিফের বুকের মধ্যে চুপটি করে লুকিয়ে থাকে আর মনে মনে বলে, এমন না হোক, আমার সুখের সংসারটা আমাকে নিয়ে পরিপূর্ণ থাকুক, আমার সাথে এই মানুষটা সারা জীবন থাকুক। মহুয়াকে সামলাতে পেরে তৌসিফ মনে মনে খুশি হয়। সে মহুয়াকে আরো খুশি করতে হৃদয়ে থাকা সব আবেগ প্রকাশ করে দেয়। সে যে তার এই বউটাকে কত ভালোবাসে তা সে ধীরে ধীরে প্রকাশ করে। সবকিছু মহুয়াকে সত্যি খুব খুশি করে। আজ প্রথমবার তৌসিফ কয়েকটা লাগিয়ে দেওয়া ছাড়াই কথা বলেছে, তাও এত মিষ্টি ভাষায়। মহুয়ার খুশি যেন ধরে না। ধীরে ধীরে সময় কেটে যায়। মহুয়ার বাচ্চা হওয়ার সময়ও এগিয়ে আসে। এই সময় তৌসিফ রানী মহুয়াকে আরো সাবধানে রেখেছে, সবসময় তার উপর নজর রেখেছে, বেশ সতর্কও থাকছে। মহুয়া সবার কাছ থেকে এত ভালো সেবা যত্ন পাওয়ার আবেগে আপ্লুত হয়ে যায়। মনে মনে ভাবে, এত ভালোবাসা আমার কপালে লেখা ছিল, এটাও কি আমি জানতাম? কখনো কি ভেবেছি? না, ভাবিনি তো। ভবিষ্যৎ অন্ধকার ভেবেই তো এই সংসারে পা রেখেছিলাম। আর আজ সেই সংসারে আমার জীবনটাই সবচেয়ে বেশি সুখের। মহুয়া এসব ভেবে রানীকে জড়িয়ে ধরে। এত সুন্দর জীবনে রানীর অবদান রয়েছে। মহুয়ার হঠাৎ জড়িয়ে ধরার কারণ রানী বুঝতে পারে না। সে তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, কষ্ট হচ্ছে? মহুয়া মাথা দুপাশে নাড়ায়, যার অর্থ না। রানী তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে থাকে। মহুয়া কোনো কথা না বলে শুধু মুচকি হাসে। তার 2 দিন পর রাতে মহুয়ার লেবার পেন ওঠে। মহুয়া ব্যথায় দাঁত কামড়ে ধরে। পাশে থাকা তৌসিফকে ধাক্কা দেয়। তৌসিফ তৎক্ষণাৎ উঠে পড়ে। সে মহুয়ার চোখে পানি থেকে তাকে জড়িয়ে ধরে বলে, কি হচ্ছে? কষ্ট হচ্ছে? ব্যথা হচ্ছে? মহুয়া মাথা নাড়ায়। তৌসিফ নরম গলায় বলে, কিছু হয়নি, একটু সহ্য করো, সব ঠিক হয়ে যাবে। তৌসিফ উঠে রানীকে ডাকতে যেতে চায়। মহুয়া তার হাত ধরে তাকে যেতে দিচ্ছে না। খুব ভয় পাচ্ছে। তৌসিফ মহুয়ার কপালে চুমু দিয়ে বলে, ভয় নেই, আমি আছি তো, আছি আমি। এটা বলে দ্রুত উঠে দরজা খুলে রানীকে ডাকে। রানী ঘুম ঘুম চোখে তাকায়। পরক্ষণে মহুয়ার বাচ্চা প্রসবের সময় হয়েছে বুঝতে পেরে হুড়মুড়িয়ে ওঠে। রানী দ্রুত পায়ে মহুয়ার কাছে আসে। আফজালও উঠে পড়েছে। রানী তাকে গাড়ি নিয়ে আসতে পাঠায়, আর তৌসিফকে পাশের বাড়ির দায়কে যদি হাসপাতালে নেওয়ার সময় না পায় সেই জন্য। তারা দুজন দ্রুত চলে যায়। এদিকে রানী মহুয়াকে সামলানোর চেষ্টা করছে, তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। শান্ত গলায় বলে, একটু সহ্য কর বোন, সব ঠিক হয়ে যাবে। ভাবি, আমার প্রচন্ড ব্যথা করছে, সহ্য করতে পারছি না। মহুয়া চিৎকার দিয়ে কান্নাকাটি করে কথাটা বলছে। রানী বিচলিত হয়ে যায়। সে মহুয়ার এত কষ্ট দেখতে পারছে না, তবুও শক্ত থেকে তাকে সামলানোর চেষ্টা করছে। সেই সাথে সাহস করে বাচ্চার অবস্থান বোঝার জন্য হাত বাড়িয়ে দেয়। রানীর এসবের অভিজ্ঞতা নেই। কখনো কারো বাচ্চা জন্ম নেওয়ার সময় রানী উপস্থিত ছিল না। শুধু শুধু লোকের কটু কথা শুনতে কে যায়, তাই তার সাহস হচ্ছে না। তবুও কিছুটা সাহস করে দেখে, তবে সে কিছুই বুঝতে পারছে না। এরই মাঝে তৌসিফ দাদিকে নিয়ে আসে।
সে আসার আগেই মহুয়ার ব্যথা কিছুটা কমে যায়। এখন আর ব্যথা হচ্ছে না, মাঝে মাঝে হালকা কামড় দিচ্ছে। সে এসে পরীক্ষা করে বলে, ঘন্টা দুয়েকের মাঝে হয়ে যাবে। আফজাল গাড়ি নিয়ে আসছে। মহুয়ার আবার অনেক বেশি ব্যথা শুরু হয়ে যায়। 5 মিনিট পর থেমে যায়। রানী আর এখানে বসে থাকতে চায় না। সে দাই দিদাকে নিয়ে সবাই মিলে হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। হাসপাতাল বাসা থেকে 40 মিনিটের দূরত্ব। তারা চলে আসতে আসতে মহুয়ার আবারও অনেক ব্যথা শুরু হয়ে গিয়েছে। তাকে লেবার রুমে নিয়ে যাওয়া হয়। এর মাঝে খবর পেয়ে মহুয়ার মামা মামি সরাসরি হাসপাতালে আসে। সবাই বাইরে অপেক্ষা করছিল। ভেতর থেকে একজন মহিলা ডাকলে রানী যেতে নিলে মহুয়ার মামি থামিয়ে দিয়ে বলে, আমি যাচ্ছি, তোমার তো বাচ্চা নেই, তুমি কি বুঝবে আর। রানীর মুখটা চুপসে যায়। তৌসিফ মহুয়ার চিন্তায় উদ্বিগ্ন, তবে এখানের কথা সে বেশ শুনতে পায়, তাই বলে, ভেতরে অভিজ্ঞ মানুষ রয়েছে, তাই আপনাদের দিয়ে ওনারা কেউ ডেলিভারি করাবে না। সেজন্য একজন গেলেই হবে, সেটা ভাবি হলেই ভালো, কারণ ভাবি ভালো বুঝবে। এটা বলে তৌসিফ রানীকে যেতে বলে। রানী কিছুটা সংকোচ করলে আফজালও তাকে যেতে বলে। অতঃপর রানীই ভেতরে যায়। বেশ খানিকটা সময় পর মহুয়া এক সুস্থ কন্যা সন্তানের জন্ম দেয়। আয়া বাচ্চাকে প্রথম রানীর কোলেই দেয়। সে এসে বলে, নেন বাচ্চা। আমি? রানী কিছুটা দ্বিধা নিয়ে বাচ্চার দিকে তাকায়। সেই সময় মহুয়া আস্তে করে বলে, ভাবি বাচ্চাকে কোলে নাও। রানী মহুয়ার দিকে তাকায়। মহুয়া মিষ্টি হাসি দেয়। রানী কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দেয়। অতঃপর আস্তে ধীরে বাচ্চাকে কোলে নেয়। বাচ্চাটাকে কোলে নিয়ে তার মুখের দিকে তাকাতে রানীর মুখটা উজ্জ্বল হয়। বাচ্চাটার মুখ এত মায়া ভরা, একদম মহুয়ার মতো মায়াবী মুখ। রানী বাচ্চাটাকে বুকে নিয়ে সেখানে স্তব্ধ হয়ে দাঁড়ায়। তার কানে বাজে, তুমি তো আমাকে বাচ্চা দিতে পারবে না, এখন একজন দিচ্ছে, তুমি সেটা মেনে নিতে পারছো না। মানেটা কি? তুমি সারা জীবনে কখনো মা হতে পারবে না, তাই স্বাভাবিকভাবেই বাচ্চা হওয়া না হওয়া নিয়ে কোনো অনুভূতি নাই। তোমার বাচ্চা নিয়ে টান নাই, স্বপ্ন নাই, কিন্তু আমার তো আছে। আমার তো ইচ্ছে করে কেউ আমাকে বাবা বলে ডাকুক। এই ইচ্ছা প্রকাশ পাওয়াটা এখন আমার অপরাধ? রানীর অতীতের সেই কথা মনে পড়তে চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। সে নিজেকে সামলে বাচ্চাটার দিকে তাকিয়ে এক মিষ্টি হাসি দিয়ে মনে মনে বলে, এরকম এক বাচ্চার দোহাই দিয়ে আমার সারা জীবনের ভালোবাসাকে কলঙ্কিত করেছিলে তুমি। একটা বাচ্চার দোহাই দিয়ে। আমি জানি না আমার বাচ্চা হলেও অমন একটা দিন আমার জীবনে আসতো কিনা, তবে এতটুকু বলতে পারি, সেদিনের পর আমার মন অঙ্গনে তোমার জায়গাটা হারিয়ে গেছে। সেদিনের পর থেকে আমার মন তোমাকে ভালোবাসার অভিনয় করে গেছে, শুধু অভিনয়, কারণ আমার মনেরই অঙ্গনে তোমাকে তুমি নিজে কবর দিয়েছো আফজাল। এসব বলে রানী এক দীর্ঘশ্বাস ফেলে। ধীরে ধীরে বাচ্চাটাকে নিয়ে বাইরে বের হয়। তৌসিফের সামনে এসে তার দিকে বাচ্চাটা এগিয়ে দিয়ে বলে, তোমার রাজকন্যা। মহুয়া? তৌসিফ আস্তে ধীরে জানতে চায়। রানী মুচকি হাসি দিয়ে বলে, ভালো আছি, একটু পর বিছানায় দেবে। মহুয়া ভালো আছে জেনে তৌসিফ স্বস্তি পায়। এতক্ষণ খুব চিন্তায় ছিল। এবার সে রানীর কোল থেকে বাচ্চাটা নেয়। পরম মুগ্ধতায় তার দিকে তাকায়। তার হৃদয়ে কেমন অনুভব হচ্ছে এখন সেটা সে বোঝাতে পারবে না, কারণ বাবা না হলে সেই অনুভূতি বোঝা যায় না। আফজালও ভাইয়ের কোলে থাকা বাচ্চাটিকে দেখে, আনমনে বলে, একটা কিউটি। রানী আফজালের মুখের দিকে তাকায়। তার চোখে মুখেও খুশি ফুটে উঠেছে। হয়তো রানীর মতো আফজাল ওই বাচ্চাকে তার বাচ্চা ভাবছে। এতদিনে সে মেনে নিয়েছে তার বাচ্চা হওয়ার নয়, অথচ এই মানাটা আগে মানেনি যখন প্রয়োজন ছিল। রানীর জীবনের সমস্ত ভালোবাসাটাকে মেরে ফেলে এখন মনকে সান্ত্বনা দিচ্ছে। এটা ভেবে রানী বিদ্রুপ করে হাসি দেয়। অতঃপর সে অতীতের সেই কালো অধ্যায়টা স্মরণ করে। অতীত। এক বুক স্বপ্ন, আশা, ভরসা নিয়ে স্বামীর সংসারে পা রাখে রানী। অল্প বয়সে শাশুড়ি হারায়। মাথার উপর থেকে অভিভাবক চলে যায়। তাকে ধরতে হয় সংসারের হাল। সে ধরেও। খুব অল্প সময়ের মাঝে সংসারের সকল দায়িত্ব কর্তব্য বুঝে নেয় রানী। সবটা তার জন্য সহজ ছিল না। সহজ হয়েছে শুধুমাত্র তার স্বামীর জন্য। আফজাল পাশে ছিল বলেই রানী সবটা সামলাতে পেরেছে। তার ভুলগুলো শুধরে আফজাল তাকে সংসারের খুঁটিনাটি অনেক কিছুই শিখিয়েছে। বেশ ভালো চলছিল সংসার। তৌসিফ এবং ফিরোজা ভাবির পাগল হয়ে যায়। তাদের দেখাশোনাও বেশ করে রানী। তবে তার সুখ বেশি দিন টিকে না। বিয়ের কয়েক বছর পার হওয়ার পরও বাচ্চা না হওয়ায় রানী চিন্তিত হয়। আফজাল তাকে নিয়ে ডাক্তার দেখায়। অবশেষে জানা যায় রানী জন্মদানে অক্ষম। এটা জানতে পেরে রানী খুব ভেঙে পড়ে। সেদিন রাতে কান্না করতে করতে জ্বর বাঁধিয়ে ফেলে। আফজাল খুব ভালোবেসে বোঝায়, তুমি, আমি আর আমাদের সংসার, এটাই যথেষ্ট আমাদের জন্য। আমি যে অক্ষম,
আমার জন্য আপনিও কখনো বাবা ডাক শুনতে পারবেন না। রানী খুব ভেঙে পড়ে। আফজাল তাকে বোঝায় তাদের ভাগ্যে বাচ্চা নেই, এটা আল্লাহর পরিকল্পনা, হয়তো এর মাঝে আমাদের ভালোটাই লুকিয়ে আছে। রানী তাও বুঝতে চায় না। সে বুকে পাথর চেপে ধরে বলে, আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন, আমাকে শুধু আপনার পায়ে একটু ঠাঁই দিলেই হবে। আফজাল রানীকে জড়িয়ে ধরে, বুকের মাঝে শক্ত করে চেপে ধরে বোঝায় তার দ্বিতীয় বউ লাগবে না, তার একটা রানী হলেই হয়। আর আফজালের এই ভালোবাসায় রানী স্বাভাবিক জীবনে আসে, ভুলেও যায় নিজের অক্ষমতা, শুধুমাত্র আফজালের ভালোবাসার জন্য। এভাবে আরও কয়েক বছর কেটে যায়। রানী মাঝে মাঝে বলতো আফজাল দ্বিতীয় বিয়ে করলে তার কোনো সমস্যা নেই, সে আফজালকে দোষ দেবে না। আফজালও বুঝতো রানী এসব মন থেকে বলে না, খুব কষ্ট করে বলছে। তাছাড়া আফজালও রানীকে খুব ভালোবাসতো, তাই দ্বিতীয় বিয়ে করার কোনো ইচ্ছাও নেই তার, কখনো ইচ্ছাও ছিল না। রানী আফজালের এই ভালোবাসায় বারবারই মুগ্ধ হয়, কিন্তু ওই যে কথাই বলে সবার ভাগ্যে সুখ সয় না, রানীরও শনি। রানীর দুঃখটাকে সাদরে মেনে নিত, কিন্তু এটা যে তার ভালোবাসার সঙ্গে বিশ্বাসঘাতকতা। এই বিশ্বাসঘাতকতা মেনে নেওয়ার মতো শক্তি রানীর ছিল না। সে পুরোপুরি নির্বাক হয়ে যায় যখন জানতে পারে তারই স্বামীর পাশের বাড়ির আসমা ভাবির সঙ্গে সম্পর্ক রয়েছে। আসমা ভাবি তাদের বাড়িতে বেশ আসা যাওয়া ছিল, রানী সব স্বাভাবিকভাবেই নিত। তবে আসমা ভাবি আফজালের সঙ্গে মজা করতো, এটা সে পছন্দ করতো না। এটা নিয়ে আফজালের ওপর রাগও হয়। আফজালের কথা, কেউ যেচে কথা বললে আমি বারণ করব কিভাবে? তাদের এই কথা অনেক দূর গড়ায়, শুধু গড়ায় না, সেটা এমন জায়গায় চলে যায় যে আসমা গর্ভবতী হয়ে যায়। সে বাচ্চাটা আফজালের ছিল। আসমার স্বামী ঢাকা চাকরি করত, গ্রামে আসমা একাই ঘরে থাকতো তার 2 মেয়েকে নিয়ে। তার স্বামী বহুদিন না আসার পরও সে গর্ভবতী হওয়ায় তার স্বামী বুঝে যায় কিছু একটা ভুল হচ্ছে। একটু খোঁজ নিয়ে লোকের মাধ্যমে জানতে পারে রাতে মাঝে সাঝে আফজালকে এই বাড়িতে দেখা গিয়েছে। তবে লোকজনও অত গভীরে সন্দেহ করেনি, যদি করতো তবে এতদিনে তাদের ধরেও ফেলতো। আর আসমার স্বামী ফয়সালের মাধ্যমে সবটা জানতে পারে রানী। প্রথমে সে বিশ্বাস করে না, পরে আফজালের ফোন ঘাটাঘাটি করে অনেক কিছুই পায়। এদিকে ফয়সাল সব জেনে আসমার সঙ্গে খুব তর্কে জড়ায়, তার গায়ে হাত তোলে, প্রচণ্ড রকম মারধর করে। আসমাও খেপে যায়, সে খেপে বাপের বাড়ি চলে যায়। আর সেখান থেকেই আফজালকে ফোন দেয়, যেটা রানী ধরে আর যার মাধ্যমে সবটা জানতে পারে। সেদিন সন্ধ্যাবেলা আসমা তাদের বাড়িও আসে। রানী তাকে দেখে চমকে যায়। আসমা সরাসরি রানীকে বলে, আফজালকে ডাকো। রানী কোনো কথা বলে না, সে শুধু শান্ত চোখে আসমাকে দেখে। আফজালকে খবর দিলে সে আসে। রানীর সামনে আসমা স্বীকৃতি চাইলে আফজাল ঘাবড়ে যায়, তবে রানী কিছুই বলে না, সে চুপচাপ ঘরে চলে যায়। এদিকে আফজাল এবং আসমার মাঝে ঝামেলা হয়। আফজাল যাই করুক, সে রানীকে ছেড়ে আসমাকে বিয়ে করতে রাজি নয়। যেহেতু আসমার গর্ভে তার সন্তান আছে, সে শুধু সন্তানটাকে চায়। এটাই আসমা বেশ রেগে যায়, কারণ ফয়সাল তাকে ছেড়ে দিতে পারে। এখন যদি আফজালকে সে হাত না করতে পারে তাহলে ঝামেলা। আসমা রেগে বলে, তুমি আমাকে স্বীকৃতি না দিলে আমি সবাইকে জানাবো এবং বিচার বসাবো। আমি রানীকে ছাড়তে পারবো না, প্লিজ আসমা, অন্য কিছুর বিনিময়ে এটা মেনে নাও। আফজাল খুব আকুতি করে। তাদের কথার মাধ্যমে রানী বুঝতে পারে পদক্ষেপটা আসমার পক্ষ থেকে ছিল। আফজাল শুধু পা বাড়িয়েছে আর সেখানে দুজনের সম্পর্ক হয়ে গিয়েছে। তো আসমা এক পর্যায়ে বলে, আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে বাচ্চাটা দিয়ে দেব এবং সব সম্পর্ক শেষ করে দেব। বিনিময়ে আমাকে 10 লাখ টাকা দিবা, কারণ আমাকে তো চলতে হবে। ফয়সাল তুমি দুজনেই গেলে আমি কিভাবে চলবো সন্তানদের নিয়ে? তো যদি 10 লাখ টাকা দাও তবে আমি চুপ হয়ে যাব। উপায় না পেয়ে আফজাল রাজি হয়। আসমার শর্ত মেনে তাকে বিদায় করে সে রানীর কাছে আসে। রানী শুধু শান্ত গলায় বলে, এমন প্রতারণা কেন করলে? রানী আমি আফজাল কথা বলতে গিয়ে থেমে যায়। রানী লান হেসে বলে, যদি তুমি বিয়ে করে নিয়ে আসতে তাহলে আমি এতটা কষ্ট পেতাম না, বিশ্বাস করো, এতটা কষ্ট পেতাম না যতটা এখন পাচ্ছি। হ্যাঁ, একজন 2 বউকে ভালোবাসতেই পারি, কিন্তু এক বউকে ভালোবাসি, তার সাথে সারা জীবন থাকবো, আবার অন্য একজনের সঙ্গে মিলিত হব, এমনটা হয়? আদৌ হয়? আচ্ছা বলো তো, তুমি আমাকে ভালোবাসো তো? হ্যাঁ বাসি, সত্যি ভালোবাসি। তাহলে ওর কাছে কেন গিয়েছিলে? বাচ্চার জন্য। আফজালের এই কথায় রানী থম মেরে যায়। আফজাল জানে এই বাচ্চা রানীর দুর্বলতা, সে মা হতে পারবে না। আর এইটা আফজাল ব্যবহার করছে। আফজাল বলে, তুমি কখনো মা হতে পারবে না, কিন্তু আমি তো বাবা হতে চাই। আমার তো বাবা হওয়ার ইচ্ছে আছে, এখন ইচ্ছেটা এভাবে পূরণ হচ্ছে। দেখো রানী, সবটা মেনে নাও, বিশ্বাস করো, বাচ্চাটা হয়ে গেলে সেটা
আমরা আমাদের কাছে নিয়ে আসবো। তারপর আর কখনো আসমার সঙ্গে যোগাযোগ রাখবো না। আমি রাখবো না। শুধুমাত্র বাচ্চার জন্যই এসব হয়েছে। না গো, বাচ্চার জন্য হয়নি। এসব হয়েছে তারপর বাচ্চাটা হয়েছে। বাচ্চার জন্য এসব হয়নি, সত্যি হয়নি। তুমি এখন আমার আবেগ, আমার ভালোবাসাকে ছোট করতে আমার অক্ষমতাকে হাতিয়ার বানাচ্ছ, যেটার দ্বারা অবৈধ সম্পর্ককে বৈধ করার চেষ্টা করছো। বাচ্চার জন্য হলে আমার কথা মেনে দ্বিতীয় বিয়ে করতে, আর যদি শুধুমাত্র আমাকেই ভালোবাসতে তাহলে অবশ্যই বাচ্চা দত্তক নেওয়ার পরিকল্পনা করতে। এসব করতে না। সমাজ, সম্মান, পরিবার সব ভুলে ওসব করতে পারতে না। আর এখন আমার বাচ্চা না হওয়ার অক্ষমতাটাকে দিয়ে ওটাকে ঠিক প্রমাণ করতে চাইছো? একটু থেমে রানী আবার বলে, আমি বোকা নই আফজাল, আমি বোকা নই। পাড়া প্রতিবেশী সবাই আমার অক্ষমতা নিয়ে কথা শোনায়, তাতে কখনো আমি কিছু বলি না। কেন জানো? কারণ এটা সত্যি, মানতেই হবে। কিন্তু এই অক্ষমতা কাউকে দিয়ে পাপ করাতে পারে এটা আমি মানি না, কিছুতেই না। আর হ্যাঁ, তাকে অত টাকা না দিয়ে বরং বিয়ে করে নাও। আমি চলে গেলে তো তোমার একটা সংসার দরকার, তার মোহে মজেছো যখন, তখন তাকেই মানো। রানী এরপর ব্যাগ গুছিয়ে নেয়। আফজাল হতভম্ব হয়ে বিছানায় বসে থাকে। সে আর কোনো কথা বলতে পারে না। রানী ব্যাগ গুছিয়ে ঘরের দরজার সামনে আসলেই আফজাল বলে, শুধুমাত্র বাচ্চার জন্য সব হয়েছে। আমার বাচ্চার শখটার জন্যই। রানী আর কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলে বের হয়। তবে সদর দরজার কাছে এসে আর যেতে পারে না। তৌসিফ তার হাত ধরে ফেলে। সে তো ঘরেই ছিল, আর তার যথেষ্ট বয়স হয়েছে, সে সবই বোঝে। তবু রানীর হাত ধরে কাঁদো কাঁদো গলায় বলে, তুমি কোথায় যাচ্ছ ভাবি? আমার তো ক্ষুধা লাগছে। আমাকে খাবার খেয়ে দিবে না? না খেয়ে চলে যাবে? রানী সেদিন সামনে আর পা বাড়াতে পারেনি। তৌসিফ সব বুঝেও অবুঝের মতো উল্টোপাল্টা গল্প বলে রানীর মন ভোলাতে চেয়েছে। তৌসিফের নিষ্পাপ চাহনির কাছে হেরে রানীও তার মন ভোলানোর নাটক করলো এবং থেকে গেল। তৌসিফ ওই বয়সে এত বুঝদার হয়ে গিয়েছে যে আজ অবধি কখনো তৌসিফ ওই বিষয় নিয়ে রানীকে প্রশ্ন করেনি, কারণ সে বুঝতো এসব কথা উঠলে রানী বিব্রত হবে, অনেক বেশি লজ্জা পাবে। অতঃপর রানী তৌসিফের জন্য থাকে। শুধু যে তার জন্য তা নয়, সে জানতো মেয়েদের বাস্তবতা এত ভালো নয়। বাবার বাড়িতে তার সারা জীবনেই ঠাঁই হতো না। তাছাড়া সে তত শিক্ষিত নয়, কিছু করে খেতেও পারবে না। তাই সে থেকে যায় সংসারে। তারপর রানী তার সমস্ত গয়না, আফজালের হাতে ক্যাশ ছিল 2 লাখ, সেটা তুলে ব্যাংক থেকে 10 লাখ টাকা তুলে আসমাকে দেয়। আসমা প্রথমে 10 লাখ বললেও পরে 15 লাখ টাকা নেয়। আফজাল এর মাঝে রানীকে বারবার বোঝাতো সে শুধু বাচ্চাটার জন্ম দেবে, তারপর নিয়ে আসবে। তবে রানী কোনো কথা বলতো না, শুধু কষ্ট পেত। কারণ তার মনে হতো আফজাল তাকে প্রতিটি শব্দে বোঝাতো তার বাচ্চা না হয় আজ বিপদে গেছে। রানীকে সেটা ধীরে ধীরে মেনেও নিতে হয়। তবে আফজালের স্বপ্ন সত্যি হয় না। আসমা তাকে পাল্টে দিয়ে গর্ভের বাচ্চাটা নষ্ট করে ফেলে। এদিকে নিজের হাতে অনেক টাকা থাকায় ক্ষমতার সাথে ফয়সালের সংসারে আসে, তার সাথে সারা জীবন থাকবে। তাছাড়া তার টাকা আছে, ফয়সালও কিছু করতে পারবে না। কাবিনের টাকা উল্টো দিতে হবে। আরও নানাভাবে আসমা ফয়সালকে বোঝায়। ফয়সালও আসমাকে ভালোবাসতো। আর এসব মহিলা বা পুরুষদের স্বামী বউরা আসলেই তাদের অন্ধের মতো ভালোবাসে, নয়তো এত কিছুর পর আবার মেনে নিয়ে থাকতো, যেমনটা ফয়সাল করে। সে আসমার সঙ্গী আবার সংসার করে। এদিকে আফজাল বাচ্চা নিয়ে বেশি ঝামেলাও করতে পারেনি। আসমা ভয় দেখিয়ে দিয়েছে, বেশি করলে সব জানাজানি হবে, আফজালেরও সম্মান যাবে। তাই টাকা ফেরত পাওয়ার স্বপ্ন না দেখাই ভালো। বাচ্চা তো গেছেই। আর এখানেই আফজাল হয়তো অনেক বড় ধাক্কা খায়, যার ফলে নিজের ভুল বুঝতে পারে। সেদিনের পর থেকে আফজাল সবসময় রানীর কাছে ক্ষমা চাইতো, তাকে অনেক ভালোবাসা দেখাতো, কিন্তু রানীর মন আর মানেনি। বর্তমান রানী দীর্ঘশ্বাস ফেলে আফজালের দিকে তাকিয়ে আছে। আফজাল তার তাকানো থেকে ইশারায় জিজ্ঞেস করে, কি হয়েছে? রানী দুপাশে মাথা নাড়িয়ে বোঝায়, কিছু না। তবে এই কিছুনার মাঝে অনেক কিছু আছে, আর আফজাল তা বুঝতে পারে না। রানী বুঝতেও দেয় না। জীবনের আর কতটা দিন আছে, এইভাবেই কাটিয়ে দিক না। মহুয়াকে বিছানায় দেওয়া হয়। তৌসিফ তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে। বাচ্চাটা তৌসিফের কোলেই ছিল। তাদের সময় দিতে রানীরা ডাক্তারের সাথে কথা বলে মহুয়াকে কখন বাসায় নিয়ে যেতে পারবে সেসব নিয়ে। যেহেতু নর্মাল ডেলিভারি হয়েছে, সেহেতু বেশি সময় লাগবে না, সকালেই ছাড়পত্র হয়ে যাবে। তাছাড়া তেমন কোনো সমস্যাও নেই যে থাকতে হবে। বিনা সমস্যায় সবটা হয়ে যাওয়ায় রানী খুব খুশি হয়। মহুয়ার মামা মামি তাকে বিছানায় দেওয়া দেখে চলে যায়। যদিও মামা দেখতে চাচ্ছিল না, মামি রাগে যায়। এমনিতে মামি আসতে চায়নি। তার মাঝে এখন কথা না শুনলে সমস্যা নেই, তাই মামা চলে যায়। দীর্ঘক্ষণ মহুয়া এবং তৌসিফ বাচ্চা নিয়ে কথা বলে। তাকে কার মতো দেখতে হচ্ছে এইসব নিয়ে। তৌসিফ বলে,
ও তোমার মতো মায়াবী মুখ পেয়েছে, তাই ওর নাম আমি মায়া রাখবো। না, আমি ওর নাম তিশা রাখবো, আপনার নামের সঙ্গে মিলিয়ে। মহুয়া এটা বললে তৌসিফ এবং মহুয়ার মাঝে মিষ্টি তর্ক বেঁধে যায়। সেই সময় রানী এবং আফজাল আসে। তাদের ঝগড়ার কারণ জানতে পেরে তারা মুচকি হাসে। অবশেষে রানী বলে, মায়া বিনতে তৌসিফ নামটা ওর সঙ্গে খুব যায়। তাছাড়া মায়া ভরা মুখটা দেখে মায়া নামটাই বেশি ভালো লাগছে আমার। আফজাল এটা শুনে বলে, তোরা যা খুশি রাখ নাম, আমি কিন্তু কিউটি রাখবো। অবশেষে মহুয়াও মেনে নেয়। এরই মাঝে আফজাল সেই দাই দাদিকে বাসায় দিয়ে আসতে যায়। রানী এবং মহুয়া তৌসিফের কথা বলছিল। সেই সময় বাচ্চাটি মহুয়ার পাশে শোয়ানো ছিল। রানী বাচ্চাটিকে দেখে সে প্রসাব করলো কিনা। দেখে সত্যি তাই, তবে সেটা পরিষ্কার করার আগেই বাচ্চাটি পটি করে দেয়। রানী খুব স্বাচ্ছন্দ্যে পরিষ্কার করে, যেটা মহুয়া এবং তৌসিফ দেখে। তাদের বেশ ভালো লাগে। তৌসিফ রানীর এমন রূপ দেখে হঠাৎ অতীতের ভাবনায় চলে যায়। সেই ঘটনার পর আশেপাশে অনেকের মাঝে এইসব কান ঘোষা ছিল। অল্প কিছু মানুষ আসমা এবং আফজালের কথা জানতো এই এলাকায়। এত যাতায়াত সন্দেহ করা স্বাভাবিক। তবে পরবর্তীতে আফজাল শুধরে যায়, আর সে ওই বাড়িতে কখনো যায়নি। তাই কান ঘোষা একা একা বন্ধ হয়। তবে সেই ঘটনার কয়েক বছর পর আফজাল এবং রানী স্বাভাবিক সংসার করলে আফজাল বাচ্চা দত্তকের প্রসঙ্গ তোলে। সেদিন রানী কঠিন গলায় বলে, না, আমার ঘরে কোনো বাচ্চা যদি আসে সেটা হয় হবে তৌসিফের, নয়তো তোমার অন্য কোনো বউয়ের। এক কথায় তোমাদের বংশধর, এছাড়া কেউ না। রানীর সেই কঠিন গলা তৌসিফকে ভাবনায় ফেলে দেয়। সেই দিনই তৌসিফ বুঝতে পেরেছে মেয়ে মানুষ যেমন চমৎকার তেমনই কঠিন। এই যে রানী আফজালের সাথে সব স্বাভাবিক হওয়ার দেখাচ্ছে, সবটাই মিথ্যা। রানীর অভিনয় তৌসিফ ধরতে পারে। রানী আফজালকে ক্ষমা করেনি, হয়তো কখনো করবেও না। তাই তো বাচ্চা নিতে চায় না, কারণ সে সারা জীবন এটা মনে রাখতে চায় যে তার অক্ষমতাকে পুঁজি করে তার ভালোবাসা তাকে ঠকিয়েছে। আর সেই ভালোবাসার বিশ্বাসঘাতকতা মনে রাখার জন্য তাকে এই অক্ষমতাটাকে ধরে রাখতে হবে। তৌসিফ এসব ভাবনা থেকে বেরিয়ে রানীর দিকে তাকিয়ে মুচকি এক হাসি দেয়। মনে মনে বলে, আমি জানি না আমাদের বাচ্চা তোমার মনের সব দুঃখ ভুলিয়ে তোমার মন অঙ্কনে আবার ভাইয়ের জন্য জায়গা তৈরি করে দিতে পারবে কিনা। তবে এটুকু চেষ্টা করব, আমার বাচ্চা যাতে তোমাকে মায়ের মতো সম্মান দেয়। মোহ এবং তোমার স্থান তার জীবনের সবচেয়ে বেশি থাকুক। রানী তৌসিফের হাসি দেখে অবাক হয়। ইশারায় জানতে চায় কি। তৌসিফ মাথা নাড়িয়ে না বোঝায়। রানীর অমন অভিমান কষ্ট তৌসিফকে সবসময় ভাবায়। সে জ্ঞান থাকতে সেই ভুল কখনো করবে না, যাতে সারা জীবন মহুয়ার মিথ্যা ভালোবাসায় থাকতে হয় তাকে। এখন যেমন মহুয়ার ভালোবাসা স্বচ্ছ, সে সারা জীবন এই স্বচ্ছ ভালোবাসায় চায়। তাই চাইলেও কখনো অমন পথে যাবে না। তাছাড়া সেদিন বিয়ের আসরে সে যতই রাগ দেখাক, সে এইসব হিসাব কষেই বিয়ে করেছে মহুয়াকে। তার জন্য গোটা রানী একটা শিক্ষা। অতঃপর সকাল হয়, মহুয়াকে নিয়ে বাসায় ফেরা হয়। আফজাল ইতিমধ্যে মিষ্টি নিয়ে আসছে। রানী আশেপাশের ঘরে মিষ্টি দেয়। তারপর যারা বাচ্চা দেখতে আসছে সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে। সেই সাথে বলছে, সবাই আমার আম্মাকে দেখে মাশাআল্লাহ বলবেন। সেই সাথে আগামী শুক্রবারের জন্য দাওয়াত দেয়। সেদিন বাচ্চার মাথা কামানো হবে, সবাইকে খাওয়ানো হবে। সব আয়োজন রানী এবং আফজালও করবে, সেই সাথে খরচও। তৌসিফ সেখানে হস্তক্ষেপ করতে চাইলেও রানী ঢুকতে দেয়নি, বরং বলেছে, মেয়ে হয়েছে, মেয়ে বড় হবে, তার বিয়ে দিতে হবে, কত দায়িত্ব এখন তোর। যা, বাচ্চার জন্য সঞ্চয় করা শুরু কর। রাতে তৌসিফ মহুয়ার পাশে বসে তার সঙ্গে দুটো কথা বলতে চাচ্ছিল, কিন্তু পারছে না। এক দন্ত কথা শান্তিতে বলতে পারছে না। বাচ্চাটা শুধু কান্না করছে। মহুয়া শান্ত করার চেষ্টা করছে, বুকের দুধ দিচ্ছে, কিন্তু নিচ্ছে না। একটু আগে খাইয়েছে হয়তো, তাই পেটে ব্যথা। এটা দেখে তৌসিফ বিরক্ত ভাব নিয়ে বলে, বাচ্চার দায়িত্ব বড় দায়িত্ব। বাচ্চা পালাতে সহজ না, একদম সহজ না। এরপরেই বাচ্চা বড় হয়ে যখন বাবা মাকে ভুলে যাবে, তখন মনে হবে কত না কষ্ট করে বাচ্চাটার পারলাম। হায় হায়। এই কথাটা বলার সময় রানী দরজার কাছে এসে দাঁড়ায়। সে বাচ্চার কান্না শুনেই আসছে। কথাটা শুনে বেশ রেগে গিয়ে বলে, পালার মতো করে পারলি না বাবা। মাকে মনে রাখবে। বাবা মাকে সারা জীবন মনে রাখার জন্য সঠিক শিক্ষা দিয়ে তাকে বড় করতে হবে। তবে তার আগে তোর শিক্ষা নেওয়া দরকার। বাচ্চাটা আসলে একদিন হলো না, এর মাঝেই তুই বিরক্ত ভাব দেখাচ্ছিস। কেমন বাবা তুই? রানীর রাগ দেখে তৌসিফ বোকা বনে যায়। মহুয়া হেসে দেয়। তৌসিফ আনমনে বলে, যাক বাবা, করলাম তো মজা, মজা হয়ে গেল সাজা। অতঃপর তৌসিফ উঠে বাচ্চাটাকে মহুয়ার কোল থেকে নিয়ে রানীর কোলে দিয়ে বলে, সময় হলে যোগ্য বাবা হয়ে দেখাবো। এখন আমি আমার বউয়ের সঙ্গে একান্তে কথা বলতে চাই। আর বাচ্চারা যাচ্ছে, কোলে নিয়ে কেউ হাঁটাহাঁটি করুক। এটা মোহ এখন পারবে না, তাই নাও, তুমি সামলাও। বড় মা হয়েছে তো, দাও।
যোগ্যভাবে তুমিও আগে সামলাও। রানী কিছু না বলে বাচ্চাটাকে বুকে নিয়ে চলে যায়। সে বাইরে এসে তাকে কোলে নিয়ে হাঁটাহাঁটি করে আর নানা গল্প বলছিল যাতে কান্নাকাটি না করে। কিছুক্ষণের মধ্যে থেমে যায়। বাচ্চার কান্নার শব্দ আসছে না দেখে মহুয়া স্বস্তি পায়। আসলে এখন তার হাঁটতে কিছুটা কষ্ট হচ্ছে, তাই এতক্ষণ বসেই চেষ্টা করছিল। সে বুঝেছিল ওভাবে থামবে না, তবে রানীকে দেখে সে নিশ্চিন্ত হয়। রানী বাচ্চাকে সামলাতে পারবে সে জানতো। বাচ্চার কান্না থেমেছে দেখে তৌসিফ জোরে বলে, এখন বড় মাতার বাচ্চাকে ঘন্টাখানেক রাখুক, আমার বউকে আমার ঘন্টাখানেক দরকার, মনে থাকে যেন। এটা বলে তৌসিফ দরজা বন্ধ করে। মহুয়া লজ্জা পেয়ে বলে, এসব কি করছেন ভাবি? কি মনে করবে? কিছুই না। তৌসিফ গুরুত্ব না দিয়ে বলে। সে এসে মহুয়ার পাশে বসে মহুয়ার কপালে এক দীর্ঘ চুমু খেয়ে বলে, এটার অভাব বোধ করছিলাম। তাই? মহুয়া কথাটা বললে তৌসিফ বোকা বোকা মুখ করে মাথা নাড়ায়, যার অর্থ হ্যাঁ। মহুয়া মুচকি হাসে। তৌসিফ বলে, বাচ্চার মা হয়ে গেলে তা বাচ্চার বাপকে আর কত গেলে আপনি আপনি করবে? মেয়ে মানুষের এই এক নখরা, এমনিতে সম্মানের সহ নেই, কিন্তু আপনি আপনি করতে হবে। এসব নাটক দেখলে মনটা চায়। কয়েকটা লাগিয়ে দিতে? মহুয়া জিজ্ঞেস করলে তৌসিফ চোখ টিপ দিয়ে বলে, মনটা যায় বাচ্চার মায়ের সুন্দর গালে কয়েকটা চুমু লাগিয়ে দিতে, যাতে তার সব অস্বস্তি দূর হয়েছে এবং সে নিশ্চিন্তে আমাকে তুমি তুমি করতে পারে। এটা বলে তৌসিফ হাসে। অতঃপর শান্ত গলায় বলে, চোখ বন্ধ করো। কেন? মহুয়ার এই কথা শুনে তৌসিফ বিরক্ত ভাব নিয়ে বলে, যাতে তোমার গালে কয়েকটা লাগাতে পারি। মহুয়ার মুখটা চুপসে যায়। তৌসিফ পরক্ষণে মুখটা স্বাভাবিক করে বলে। মহুয়া লাজুক হাসে। এই মানুষটা না। অতঃপর তৌসিফের কথা মতো চোখ বন্ধ করে। তৌসিফ তার পকেট থেকে সোনার চেনটা বের করে, সেটা মহুয়ার গলায় পরিয়ে দেয়। মহুয়া তৌসিফের হাতের স্পর্শ গলায় পেতে তাকায়। সেই চেনটি দেখে খুশি হয়। তৌসিফ খুব মিষ্টি গলায় বলে, মেয়ের মায়ের পছন্দ হয়েছে? খুব। এটা বলে মহুয়া খুশি মনে তৌসিফের বুকে মাথা রাখে। তৌসিফ তার মাথাটা বুকের সাথে চেপে ধরে। বেশ খানিকটা সময় এভাবে যায়। মহুয়া এবার বুক থেকে মাথা তুলতেই নাড়াচাড়া করে। তৌসিফ এটা দেখে বলে, মেয়ে মানুষ এজন্য সহ্য হয় না শালার, এত তিরিং বিরিং করছে দেখে মনটা হচ্ছে কয়েকটা চুমু লাগিয়ে দিই গালে। সখানে চুমু খেলে স্তব্ধ হয়ে বসে থাকতাম। বেশ মজা হবে কাজটা করে, করবো নাকি? মহুয়া একদম থেমে যায়। সে আর নড়াচড়া করে না। এই লোকটা এখন সত্যি সখানেক চুমু খাবে নাকি? তৌসিফ মহুয়ার মনের অবস্থা বুঝে অট্ট হাসি দেয়। কয়েকদিন কেটে যায়। রানী নিজ হাতে বাচ্চাটা সব কাজ করে। তার কাছে মায়া খুব আদুরে এক জিনিস। ফিরোজা এসে এতদিন থেকে যায়। তার বাচ্চারা এখনও রয়েছে। তারা মায়াকে ছাড়াতে চায় না। মহুয়া তার এই সুখী পরিবারকে খুব পছন্দ করে। তার সন্তানকে সবাই চোখে হারায়। তবে সন্ধ্যার পর তৌসিফ আসলে রানী বাচ্চাকে তাদের কাছে 2 ঘন্টা দেয়। তার কথা মহুয়ার দিনের অনেকটা সময় বাচ্চার সাথে কাটাবে সন্ধ্যায় তৌসিফ, কারণ এটা তাদের বাচ্চা, যার তাদেরকে বেশি দরকার। তাই এদের এভাবে রাখতে হবেই। এক কথায় রানী মায়ের জন্য সব কিছু করতে রাজি, তবে তার বাবা মায়ের হক মারতে নয়। সে এটা বোঝে এই বাচ্চার প্রতি অতিরিক্ত মায়া দেখিয়ে অধিকার চেয়ে বেশি করা ঠিক নয়। মহুয়ার থেকে বাচ্চা তার কাছে বেশি সময় থাকলে এটা একসময় এসে মহুয়ার মাতৃত্বে কষ্ট লাগবে। এসব রানী ভালোই বোঝে, তাই এভাবে বিষয়টা সামাল দেয়। এভাবেই তাদের দিনগুলো কেটে যাচ্ছে। আফজাল এবং রানী বাচ্চার জন্য অনেক কেনাকাটা করে। তার প্রয়োজনীয় সবটা তারাই এনে দেয়। তৌসিফকে এটা দেখতেই হয় না। শুধু যে রানী তা নয়, আফজালও মায়ের সঙ্গে বেশ কানেক্ট হয়ে গিয়েছে। তার জন্য এই বাচ্চাটা আবেগের, যেটা মহুয়া বুঝতে পারে। তাই সকালে দ্রুত উঠে সে মায়াকে আফজালের কাছে দিয়ে আসে। মায়া খুব সকালেই ওঠে, তার জন্য মহুয়াও উঠে যায়। আর ওই সময়টার পর আফজালও বেশি সময় দোকানে কাটায়। তাই এই সময় মহুয়া তার কাছে মায়াকে দেয়। সেও খুব সুন্দরভাবে সামলায়। রানী এটা দেখে, কিন্তু কখনো কিছু বলে না। এই কাজটা হয়তো তার করা উচিত ছিল, কিন্তু সে করেনি। হয়তো আফজালের ওপর অভিমানী। তবে মহুয়া নিজের বুঝে এটা করছে। এটা দেখে রানীর ভালো লাগে। সেই সাথে এটাও বুঝতে পারে যার যেটা প্রাপ্য সে সেটাই তো পাবে। ভাগ্য তাকে তা দিয়ে দেয়। রানী ঘরের মধ্যে মায়াকে কোলে নিয়ে আদর করছিল। সে বেশ খানিকটা সময় ধরে কান্না করছিল। মহুয়া তৌসিফের জন্য কি একটা রান্না করছে, সেটার জন্য রানী তাকে সামলানোর চেষ্টা করছে, কিন্তু পারছিল না। এবার না পেরে সে মহুয়াকে বিরক্ত করার কথা ভাবে। সেই সময় আফজাল আসে। সে আছে তাড়াতাড়ি বাড়ি এসেছে। সে এসে মায়াকে কাঁদতে দেখে কোলে নিয়ে বলে, ও কাঁদছে কেন? জানি না, বুঝতে পারছি না। ব্যথা পেল না তো? রানী চিন্তিত হয়ে যায়, কিন্তু সে তো বেশ সাবধানে কোলে নিয়েছে। আফজাল সেসব কথায় গুরুত্ব না দিয়ে বাচ্চাটাকে সামলাতে ব্যস্ত হয়। কিছু সময়ের চেষ্টাই হয়েও যায়। রানী পুরো সময়টা আফজালকে দেখে আর মনে মনে বলে,
বাচ্চার প্রতি তোমার এত টান দেখে মনে হচ্ছে হয়তো সবই বাচ্চার জন্যই হয়েছে। আমার অক্ষমতাই আসল কারণ, নয়তো তুমি চরিত্রবান। রানী এসব ভাবছিল তখন আফজালের তার খেয়াল হয়। সে শান্ত গলায় বলে, কি ভাবছো? কিছু না। রানী এটা বলে মায়ের দিকে তাকায়। অতঃপর দুজনে মিলে মায়ের সঙ্গে খেলতে থাকে। এরই মাধ্যমে রানী এবং আফজালও আর সহজ হয় না। না, আজ আর অভিনয়ের হাসি নয়, দুজনে হাসছে প্রাণ খোলা হাসি, যার মাঝে কোনো মেকি বিষয় নেই। একসময় রানীর এই নজর করা হাসিতে আফজাল এতই মুগ্ধ হয়ে যায় যে সে বলে, রানী, তুমি রানীর মতোই, তাই তো তোমাকে খুব ভালোবাসি। অতীতে মনের অজান্তে তোমায় কষ্ট দিয়েছি, কিন্তু বিশ্বাস করো, আমার মনের অঙ্গনে শুধু তোমারই বসবাস। রানী থেমে যায়। সে আফজালের মুখের দিকে তাকায়। তার চোখে চোখ রেখে সে হোঁচট খায়। অনেকদিন পর সে আফজালের চোখে চোখ রাখছে। সে জানতো এই চোখের ভালোবাসা দেখে সে গলে যাবে। তার চোখে কখনো ভালোবাসার কমতি ছিল না, কিন্তু তারপরও তো ওই কালো অধ্যায়টা জীবনে এসেছে, তাই কখনো ওই চোখে চোখ রাখবে না ভাবছিল, কিন্তু আজ রাখলো। আর সে গলেও গেল, বিশ্বাস করে নিল তার সব ভালোবাসা এবং বলল, আমিও ভালোবাসি, সত্যি বাসি, এটা মিথ্যা নয়। মা বিছানায় ঘুমাচ্ছিল। তৌসিফ মহুয়াকে জড়িয়ে ধরে আবেগময় কথা বলছিল। তারা দুজন একে অপরের খুব কাছে যেতে নেয়। তখনই মায় উঠে কান্না করতে থাকে। এটা দেখে তৌসিফ বলে, এ মেয়ে তো আমাকে জ্বালাবি বলেই ঠিক করেছে। বাপের সুন্দর সময় নষ্ট করছে, দেখো। এটা বলে মায়াকে করে নেয়। সে করে নিতে থেমে যায়। মায়া হাসি দেয়। এটা দেখে তৌসিফ বলে, কি মেয়ে রে বাবা, বাপের রোমান্স নষ্ট করছে, হাসছে, দেখো। দেখলে মনটা চায়। এবার মেয়েকেও মারার কথা বলবেন? মহুয়া বিরক্তি ভরা চোখে তাকায়। তৌসিফ সেসবে গুরুত্ব না দিয়ে বলে, কিউট কিউট গালে কয়েকটা পাপড়ি দিতে মন চায়। এটা বলে সে চুমু বসিয়ে দেয় তার মেয়ের গালে কপালে। এটা দেখে মহুয়া মুচকি হাসি দিয়ে বলে, পাগল একটা। হ্যাঁ, আর এটা পাগলের পরিবার, একটা সুন্দর পরিবার। মহুয়া কোনো কথা বলে না। সে মেয়েকে এবং তৌসিফকে দেখে, অতঃপর খুব সুন্দর হাসি দেয়। সত্যি এটা তার এবং তাদের পরিবার, যেটা খুবই সুন্দর, অনেক বেশি সুন্দর।